উম, হ্যালো ইন্দ্রনীল, গৌতম, কেমন আছো তোমরা? আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানো, তাহলে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করব এখানে। জি ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আহ গৌতম, তোমার কি আজকে এটা ফার্স্ট ক্লাস? জি স্যার। আচ্ছা, তাহলে আম, তুমি কি এই যে তোমাদের বইয়ের 61 পেজে আসতে পেরেছো? আজকে আমাদের এখান থেকে পড়ানোর কথা ছিল। স্যার, আমি তো ম্যাডাম আমি 6 অধ্যায়ে পড়তেছি। ও আচ্ছা, তুমি নিজে বাসায় পড়ছো? আহ, একটু দেখছিলাম, একটু পড়া আচ্ছা লাগবে ভালো করে। আচ্ছা, তাহলে হয়তো আমরা এই যে অনুজীব যে এখান থেকে আমাদের পড়ানোর কথা ছিল, তাহলে তুমি আজকে আমার সাথে এখান থেকে স্টার্ট করো। এর আগে যদি কোনো কোথায়ও পড়তে বা বুঝতে সমস্যা হয়, আমাকে নেক্সট ক্লাসে বলবা, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। জি ম্যাডাম। আজকে আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে অণুজীব। অণুজীব কি? অণুজীব হচ্ছে যেটা অণুর মতো দেখতে, যে জীবটা হচ্ছে অণুর মতো এবং যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। কিন্তু এমন কিছু অণুজীব আছে যেটা ব্যতিক্রম, যেটা খালি চোখে দেখা যায়। সেরকম একটা হচ্ছে ছত্রাক। ছত্রাক আমরা যদি আমাদের সহজ বাংলা ভাষায় বলি, সেটা হচ্ছে ব্যাঙের ছাতা, যেটাকে আমরা বলি। ছত্রাকও একটা অণুজীব, কিন্তু ছত্রাককে আমরা খালি চোখে দেখতে পাই। দেখেছি না আমরা কেউ কখনো ব্যাঙের ছাতা, যেটাকে আমরা বলি? জি ম্যাম। এই যে এটাকে বলা হয় ছত্রাক। এই যে দেখেছো তোমরা, দেখে থাকবে এটা রাস্তাঘাটে। তাহলে চলো আমরা পড়ি। খালি চোখে দেখা যায় না এমন জীবন্ত বস্তু হলো অণুজীব। অণুজীব গুলো এককোষী অথবা বহুকোষী হতে পারে। আচ্ছা, এককোষী হচ্ছে যাদের একটা কোষ, বহুকোষী হচ্ছে যারা অনেকগুলা কোষ থাকে। অণুজীবদের জন্য খাদ্য, বায়ু, পানি, বর্জ্য নিষ্পত্তির উপায় এবং তারা বসবাস করতে পারে এমন পরিবেশ প্রয়োজন। আচ্ছা, মানে কি বুঝিয়েছে? যে অণুজীব এমন পরিবেশেই তারা জন্মগ্রহণ এবং বসবাস করে যেখানে তারা বেড়ে উঠতে পারে। যেমন ধরো, আমরা দেখি যে কোনো স্যাঁতসেঁতে জায়গায়, যেমন আচারের কথা যদি বলি, আমরা আচার রোদে শুকাই যেন কোনো পানি না থাকে। তাহলে আমরা বুঝতে পারি যে পানি যুক্ত স্যাঁতসেঁতে জায়গায় হচ্ছে অণুজীব কিন্তু জন্মগ্রহণ করতে পারে। তাই হচ্ছে খাবার আমরা ফ্রিজে রাখি যেন শুকিয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের সাথে জয়েন করেছে নাজবিহা। তাহলে চলো আমরা যেখানে ছিলাম, তারপর হচ্ছে কিছু অণুজীব উৎপাদক অর্থাৎ সূর্যালোক ব্যবহার করে খাদ্য নিজে সরল পদার্থ থেকে নিজেদের খাদ্য তৈরি করে। সূর্যালোক ব্যবহার করে যে খাদ্য তৈরি, এটা হচ্ছে সাধারণত উদ্ভিদ করে। এটাকে বলে আমরা সালোক সংশ্লেষণ বলে থাকি। সূর্যালোকে ব্যবহার করে খাদ্য তৈরিকে, এবং বলেছে হচ্ছে উদ্ভিদের মতো কিছু অণুজীব উদ্ভিদের মতো আমরা শুনেছিলাম যে উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, সেরকম অণুজীব হচ্ছে সূর্যালোক ব্যবহার করেও কিছু অণুজীব আছে যারা হচ্ছে উদ্ভিদের মতো খাদ্য তৈরি করে। আর কিছু অণুজীব আছে পরভোজী, মানে যারা অন্যের উপর নির্ভরশীল, যারা নিজে খাদ্য তৈরি করতে পারে না, এদেরকে বলা হয় পরভোজী। যেমন বলেছে বেশিরভাগ অণুজীব রোগ সৃষ্টি করে না, বরং অনেক অণুজীব জীবনের সহায়ক হিসেবে কাজ করে। কিছু মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে কিছু অণুজীব আছে যারা ভালো এবং কিছু হচ্ছে খারাপ, যারা রোগ সৃষ্টি করে। যেমন ব্যাকটেরিয়া, কিছু ভালো ব্যাকটেরিয়া আছে, খারাপ ব্যাকটেরিয়া আছে, এরকম। অণুজীব ভিন্ন ধরনের হয়ে থাকে। বিজ্ঞানীরা উদ্ভিদ এবং প্রাণীদের মতোই অণুজীবের শ্রেণীবিন্যাস করেছেন। এই শ্রেণীবিন্যাস হলো উদ্ভিদের আকার, গঠন, খাদ্যের উৎস, বাসস্থান ও চলাচল দ্বারা নির্ধারিত হয়। এই অণুজীবের মধ্যে রয়েছে কি কি চলো দেখি। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রোটিস্ট। আচ্ছা, তাহলে তোমরা বলবা ব্যাকটেরিয়া আমরা চিনি, এই যে দেখো যে ছবিটা তোমাদের অণুজীবের নিচেই দেয়া আছে বইয়ের ভিতর, এটাই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এরকম ছোট ছোট চুলের মতো দেখা যাবে, এগুলাকে বলা হয় পিলি, এটা আমরা পরে শিখবো। এটা হচ্ছে ব্যাকটেরিয়া। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এই যে এটা হচ্ছে ছত্রাক। এবং প্রোটিস্ট কোনটা? এই যে এমন একটা
এমন একটা জীব হচ্ছে প্রোটিস্ট। এটাকে আমরা খালি চোখে দেখতে পাবো না, তাই এটা এখানে লেখে মানে তাই ছবি দেখাচ্ছি। তাহলে বললো যে ছত্রাক এবং প্রোটিস্ট বলেছে যে মনে রাখা প্রয়োজন ছত্রাক এবং প্রোটিস্ট যেরকম এককোষী হতে পারে ঠিক সেরকম বহুকোষী এবং যথেষ্ট বড় হতে পারে। আচ্ছা, তাহলে ছত্রাক আমরা যেটাকে সাধারণত বলি ব্যাঙের ছাতা, সেটা হচ্ছে যেমন খালি চোখে দেখা যায়, আবার এমনও ছত্রাক আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, সেরকম প্রোটিস্টও। এই যে আমি যে প্রোটিস্টটা দেখালাম, এটা যেহেতু আমরা কেউ দেখিনি তার মানে এটা খালি চোখে দেখা যায় না, এমন কিছু হতে পারে যেটা খালি চোখে দেখা যায়। তাই বলেছে যে সব অণুজীবী যে খালি চোখে দেখা যাবে না এমন না, ছত্রাক প্রোটিস্ট খালি চোখে দেখা যাবে। বলছে যে এদের সম্পর্কে একটু পরে আমরা বিশদভাবে জানবো। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রোটিস্ট ছাড়াও ভাইরাস নামে এক ধরনের অণুজীব রয়েছে যার স্বাধীন জীবন নেই। আচ্ছা, স্বাধীন জীবন নেই এটা বলতে কি বোঝানো হয়েছে? ধরো ভাইরাস, ভাইরাস কিন্তু যখন রাস্তাঘাটে পড়ে থাকবে তখন সে কাউকে কোনো আক্রমণ করবে না, কিন্তু এই ভাইরাস যখন আমার বা তোমার শরীরে প্রবেশ করবে তখন আমাদের বিভিন্ন রোগ হবে, ভাইরাস ঘটিত বিভিন্ন রোগ হয়। যেমন আমরা বলতে পারি যে ভাইরাল যে নিউমোনিয়া, এটা একটা হয়, এটা একটা ভাইরাসের কারণে হয়। তারপর সাধারণ সর্দি কাশি, এটা এক ধরনের ভাইরাসের কারণে হয়। তাহলে এই ভাইরাসগুলো যখন পরিবেশে ছড়ায় ছিটায় থাকে তখন কারো কোনো রোগ হয় না, তখন সে থাকে মৃত, তখন ভাইরাসটা থেকে মৃত অবস্থায়। কিন্তু যখন এই ভাইরাস কোনোভাবে তোমার শরীরে বা আমার শরীরে প্রবেশ করবে তখন আমরা আক্রান্ত হব এবং ভাইরাস তখন হয়ে উঠবে সজীব। তাই তাই বলেছে যে লাস্টের লাইনটা দেখো, ভাইরাস নামে এক ধরনের অণুজীব আছে যেগুলোর আসলে স্বাধীন জীবন নেই, মানে ওরা যখন একা একা থাকে তখন ওরা স্বাধীন না, কিন্তু যখন ওরা আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে তখন ওরা স্বাধীন, তখন ওরা সজীব হয়ে ওঠে। এ পর্যন্ত কি ক্লিয়ার? গৌতম, ইন্দ্রনীল, নাজিহা, তোমরা কি এ পর্যন্ত ক্লিয়ার আছো? জি ম্যাম। ওকে, তাহলে আমরা এরপরে আমাদের প্রথম যেই অণুজীবটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। আমরা কিছুক্ষণ আগে এই যে ব্যাকটেরিয়া ছবিটা তোমরা দেখতে পারো, এটাকে বলা হয় ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় এবং সুপ্রচুর জীবগোষ্ঠী। হাজার হাজার বছর ধরে মানুষ ব্যাকটেরিয়া সম্পর্কে জানতো না। সপ্তদশ শতাব্দীর শেষার্ধে, নামটা কি, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, এটা একজন বিজ্ঞানীর নাম। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক একজন ডাচ বণিক। আচ্ছা, বণিক কি? যারা হচ্ছে ব্যবসা করে, তোমরা এই শব্দটা শুনেছো হয়তো। অ্যান্টনি ভন লিউয়েনহুক নামটা মনে রাখতে হবে। একজন ডাচ বণিক তার দাঁতের স্ক্র্যাপিং পর্যবেক্ষণ করতে একটি সাধারণ অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছিলেন। আচ্ছা, দাঁতের স্ক্র্যাপিং কি? এটা হচ্ছে একটা প্রক্রিয়া, দাঁত যখন ক্ষয় হয়ে যায় তখন যে দাঁতে কিছু একটা লাগানো হয় সেটাকে বলা হয় স্ক্র্যাপিং। তো একজন ডাচ বণিক তার দাঁতের স্ক্র্যাপিং পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি কি করেছেন, সাধারণ অণুবীক্ষণ যন্ত্র বা যেটাকে আমরা মাইক্রোস্কোপ বলি, তিনি সেটা ব্যবহার করেছিলেন। আচ্ছা, মাইক্রোস্কোপ আমরা সবাই দেখেছি না কখনো না কখনো? তোমরা দেখেছো? ইন্দ্রনীল, নাজিহা, গৌতম, দেখেছো কখনো মাইক্রোস্কোপ জি স্কুলে? ম্যাডাম, মোবাইলে দেখেছিলাম। আচ্ছা, মোবাইলে। হ্যাঁ, তোমাদের স্কুলের ল্যাবে থাকতে পারে যদি। জি ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, মাইক্রোস্কোপ উনি ব্যবহার করেছে। তারপর কি দেখেছে দেখো তো, লিউয়েনহুক জানতেন না যে তিনি যে ক্ষুদ্র জীবগুলো দেখেছিলেন তা আসলে ছিল ব্যাকটেরিয়া। 200 বছর পর প্রমাণিত হয়েছিল যে ব্যাকটেরিয়ারও জীবন আছে। ব্যাকটেরিয়া প্রায় সকল পরিবেশে বাস করে। এদের সমুদ্র, মাটি, পৃথিবী পৃষ্ঠের নিচে, গভীর শিলায়, প্রাণী দেহে, এমনকি মানুষের অন্ত্রেও পাওয়া যায়। আমাদের অন্ত্রে আহ একটা অনেক ভালো ভালো ব্যাকটেরিয়া থাকে যেগুলোর জন্য, যেমন এই যে আমরা যে দই খাই, দইয়ে ভালো ভালো ব্যাকটেরিয়া আছে, তাই দই খেলে ওই ব্যাকটেরিয়া গুলো আমাদের অন্ত্রের খাবারকে হজম করতে খুবই সাহায্য করে। তাই সব ব্যাকটেরিয়া বা সব অণুজীব যে খারাপ তা বলা যাবে না, কিছু কিছু ভালো ব্যাকটেরিয়াও আছে। কোনো কোনো ব্যাকটেরিয়া প্রজাতি এমনকি উষ্ণ প্রস্রবণ, সমুদ্রের তলদেশে, আগ্নেয়গিরি জ্বালামু কিংবা অতি লবণাক্ত পরিবেশ, এই ধরনের প্রচন্ড প্রতিকূল পরিবেশেও টিকে থাকে। যেমন অনেক, এই যে আগ্নেয়গিরি, অনেক আগুন, ওখানে অনেক জ্বালামুখী হচ্ছে সেখানে থাকবে, আবার যেখানে একদম উষ্ণ সেখানে থাকবে, সমুদ্রের তলদেশে থাকতে পারে, লবণাক্ত, মানে যে কোনো প্রতিকূল পরিবেশেই অণুজীব বেঁচে থাকতে পারে। জীবাণু মুক্ত করা হয়নি এমন যে কোনো পৃষ্ঠ ব্যাকটেরিয়া দ্বারা আবৃত হওয়ার সম্ভাবনা আছে।
ধরো কোনো একটা জিনিস খুব ভালো মতো ক্লিন করা হয়নি বা জীবাণুমুক্ত করা হয়নি, সেই পৃষ্ঠে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা আছে। তাই আমরা সব সময় দেখবো হসপিটালে যে সব ছুরি কাঁচি ব্যবহার করা হয় সেগুলো খুব সুন্দর করে খুব নিখুঁত ভাবে জীবাণুমুক্ত করা হয়। কারণ কি, সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, বিভিন্ন অণুজীব জন্মাতে পারে, এবং সেই একই ছুরি কাঁচি দিয়ে যদি অন্য কোনো পেশেন্টের ধরো সার্জারি করানো হয় তাহলে সেখানে ব্যাকটেরিয়া আক্রমণ হবে। তাই এক্ষেত্রে জীবাণুমুক্ত করা প্রয়োজন। পৃথিবীতে মোট ব্যাকটেরিয়ার সংখ্যা অবিশ্বাস্য। অনুমান করা হয় এই সংখ্যা 5 মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, মানে 5-এর পর নাকি 30টা শূন্য, এত বেশি। তাহলে তুমি কি জানো, বলেছি তুমি কি জানো তোমার দেহের কোষের তুলনায় অনেক বেশি ব্যাকটেরিয়া তোমার দেহে বসবাস করে? আচ্ছা, এটা কি আমরা জানতাম যে আমাদের দেহের কোষের থেকেও নাকি এত বেশি ব্যাকটেরিয়া আমাদের দেহে আছে? আচ্ছা, না জানলে আজকে আমরা জানলাম একটা নতুন কথা। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেছেন। তাহলে বলো তো, ব্যাকটেরিয়া আবিষ্কারক কে? কে বলতে পারে? আমরা নামটা শিখেছিলাম মাত্রই। অ্যান্টনি ভন লিউয়েনহুক। ভেরি গুড গৌতম, হ্যাঁ, অ্যান্টনি ভন লিউয়েনহুক হচ্ছে ব্যাকটেরিয়ার আবিষ্কারক। তাহলে আমরা প্রথম অণুজীব সম্পর্কে পড়লাম। এখানে বিভিন্ন তথ্য ছিল, যেমন ব্যাকটেরিয়ার জীবন আছে, ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে আছে, ব্যাকটেরিয়ার সংখ্যা আমাদের দেহের কোষের থেকে অনেক অনেক বেশি। তারপর কি বলেছে, ব্যাকটেরিয়া একটি নির্দিষ্ট আকার পর্যন্ত বৃদ্ধি পায়, তারপর দ্বিভাজন প্রক্রিয়ায় প্রজনন করে। আচ্ছা, দ্বিভাজন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আরেকটু রিডিং করে। তখন একটি মাতৃকোষ বিভক্ত হয়ে দুটি অভিন্ন অপত্য কোষ তৈরি হয়। এর ফলে খুব দ্রুত ব্যাকটেরিয়ার সংখ্যায় বৃদ্ধি হতে পারে। যেমন দেখো, এই যে কি হয়, এই যে এটা একটা ব্যাকটেরিয়া ধরে, হ্যাঁ, এটা একটা ব্যাকটেরিয়া। কিছুক্ষণ পরে এই ব্যাকটেরিয়ার হবে কি, এই যে আমি যে ডট ডট অংশগুলা দিচ্ছি এই বরাবর ভাগ হয়ে যাবে। তাহলে এই যে এরকম দেখানোর কথা না, অনেকটা ব্যাকটেরিয়া যদি ভাগ হয়ে যায়, মাঝ বরাবর একদম ভাগ হয়ে গেছে, বুঝতে পারছো? এই যে ধরো মাঝে আমি ছুরি দিয়ে কেটে ফেলছি, এই যে একটা ব্যাকটেরিয়া, এটাকে আমি মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে ফেলছি, এই যে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে ফেলে এই যে এরকম হয়ে গেছে দুইটা অংশ। তারপর কিছুক্ষণ পর দেখা যাবে যে ওরা আসলে যেরকম দেখতে ছিল ব্যাকটেরিয়া গুলা, সেরকম দুটো নতুন ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। এই যে একটা ব্যাকটেরিয়া, এই যে একটা ব্যাকটেরিয়া। ক্লিয়ার? কে কে ক্লিয়ার বলো তো? আচ্ছা, তাহলে এই প্রক্রিয়াটা দেখো খুবই ইজি। ধরো তুমি নিজে এটা ভাবতে পারো, একটা ব্যাকটেরিয়াকে তুমি একটা টেবিলের উপর নিচ্ছ, তারপর ছুরি দিয়ে ব্যাকটেরিয়ার পেট কেটে ফেলছো, তাহলে দুইটা অংশ ভাগ হয়ে গেল। কিছুক্ষণ পর দেখবো এটা অনেকটা একটা আবার আগের মতো একটা নতুন ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, তাহলে একটা থেকে দুইটা তৈরি হলো। তো এটাকে আমরা বলতে পারি যে একটা থেকে যে দুইটা হলো, এটা হচ্ছে দ্বিভাজন প্রক্রিয়া। মানে দ্বিভাজন মানে দুইটা, দ্বি মানে দুই, এবং বিভাজন মানে হচ্ছে মাঝ বরাবর বিভাজন। তাহলে একটা মাতৃকোষ, তাহলে এটাকে যদি আমি মাতৃকোষ বলি, প্রথম যে কোষটাকে যেটাকে নিয়ে আমি ছুরিতে কাটবো, একটা মাতৃকোষ কেটে কয়টা তৈরি হলো? দুইটা অভিন্ন অপত্য কোষ। অপত্য কোষ কি? যেগুলো নতুন কোষ তৈরি হয় সেগুলোকে বলা হয় অপত্য কোষ। তারপর বলেছে যে এর ফলে খুব দ্রুত ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হয়। খুব দ্রুত, দেখো একটা থেকে দুইটা হলো, কিছুক্ষণ পর এটা থেকে আরো দুইটা হবে, এইটা থেকে আরো দুইটা হবে, তাই না? প্রতিটা ব্যাকটেরিয়া থেকে দুইটা হবে। তো একটা থেকে যদি দুইটা হয়, দুইটা থেকে হবে চারটা, তাই না? আচ্ছা, তাহলে বলা যায় যে এভাবে এই প্রক্রিয়া ব্যাকটেরিয়ার সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে আদর্শ পরিবেশে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতি 20 মিনিটে দ্বিগুণ হয়। এটা তোমাদের ইম্পর্টেন্ট একটা তথ্য লাগছে, যে আদর্শ পরিবেশ কি? যেই পরিবেশে ধরো ব্যাকটেরিয়া জন্মানোর জন্য একদম ঠিক আছে, ধরো একটা পানিযুক্ত পরিবেশ বা একটা জীবাণুমুক্ত করা হয়নি এমন একটা জায়গা, সেখানে তো ব্যাকটেরিয়া খুব সহজেই জন্মাবে। এমন ব্যাকটেরিয়ার জন্য ভালো এমন এমন পরিবেশে যদি আমি ব্যাকটেরিয়াকে ছেড়ে দিই, তাহলে প্রতি 20 মিনিটে একটা ব্যাকটেরিয়া যতগুলো সংখ্যা ছাড়বো এর দ্বিগুণ হবে। যদি আমি 10 মিনিটে সরি 10টা ছেড়ে দিই, কতক্ষণ পর দেখবো 20টা হয়ে গেছে। তারপর বললো যে
ব্যাকটেরিয়া অনেক ধরনের হয়। কোনো ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য অক্সিজেন তৈরি করে, কোনো ব্যাকটেরিয়া আবার পরভোজী। আচ্ছা বলো তো, পরভোজী মানে কি ছিল? আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম। অন্যের উপর ভিত্তি করে জীবন ধারণ করে। হ্যাঁ, ভেরি গুড ইন্দ্রনীল। অন্যের উপর, খাদ্যের জন্য অন্যের উপর যারা নির্ভরশীল তাদেরকে বলা হয় পরভোজী। আকৃতির দিক থেকে দেখলেও ব্যাকটেরিয়া নানা ধরনের হয়, যেমন রড, গোলাকার এবং সর্পিলাকার। তারাও আমি তোমাদেরকে এটা দেখাই যে ব্যাকটেরিয়া যে বিভিন্ন টাইপের হয়। এই যে এই ছবিটা সুন্দর লাগছে, এটা তোমরা দেখতে পারো। দেখো একদম বামে যেটা, সেটা হচ্ছে ককটাই। তোমরা বড় হলে শিখবে, কোনো সমস্যা নেই। মানে ছোট ছোট, তারপরে এরকম দানা দানার নিচে দেখো কেমন সর্পিল আকার, একদম সাপের মতো। দেখেছো বিভিন্ন টাইপের, এগুলো সব কিন্তু এক একটা ব্যাকটেরিয়া। এবং যেগুলো হচ্ছে সাপের মতো দেখতে, এগুলো হচ্ছে অনেকগুলো যোগ হয়ে আর কি একটা ব্যাকটেরিয়া হয়েছে এরকম। ক্লিয়ার? তাহলে আমরা যে পর্যন্ত পড়লাম, এটা হতে পারে রডের মতো, এই যে দণ্ডাকার হতে পারে, তোমাদেরকে বলেছে, তারপর গোলাকার হতে পারে এবং সর্পিলাকার আকৃতির হতে পারে, এই যে সাপের মতো সর্পিলাকার। আচ্ছা, এই পর্যন্ত কে কে বুঝো নাই বা কোনো জায়গায় বুঝতে সমস্যা? গৌতম, ইন্দ্রনীল, নাজিহা বলো আমাকে। আচ্ছা, ইন্দ্রনীল, তোমার কথা না একটু আস্তে শোনা যাচ্ছে, আর একটু জোরে বললে ভালো হয়। আর গৌতম এবং নাজিহা, তোমরা কি বুঝতে পেরেছো? জি ম্যাডাম। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে ছত্রাক। আমরা মাত্রই দেখলাম, কিছুক্ষণ আগে দেখেছি যে এটাকে বলা হয় ছত্রাক বা ব্যাঙের ছাতা, সহজ ভাষায় বললে। এটা এখন একটা অণুজীব। তাহলে কি বলেছে দেখি তো? ছত্রাক বলতে আমরা সবচেয়ে পরিচিত যে উদাহরণ মনে পড়ে সেটা হচ্ছে ব্যাঙের ছাতা, তাই না? এটাই তো স্বাভাবিক, ছত্রাক বললে আমাদের মনে হয় ব্যাঙের ছাতা। কিন্তু দেখো, এটা ছাড়াও যে ছত্রাক নাই তা না, এর বাইরেও কিন্তু রুটি বাসি হওয়ার পর এর উপর যে নীলাভ সবুজ ছত্রাক জন্মায় সেটাও আমাদের জানা। আচ্ছা, এটা কার কার জানা আছে বলো তো? রুটির বাসি হলে যে একটা নীলাভ সবুজ নীলাভ সবুজ একটা জিনিস দেখা যায়, এটা কি? এটা হচ্ছে একটা ছত্রাক। কেউ দেখেছো কখনো? না ম্যাডাম। আহ আচ্ছা ঠিক আছে। যদি কখনো দেখো যে তোমাদের বাসায় পাউরুটি অনেক বাসি হচ্ছে, হ্যাঁ, তারপর দেখবা কি কিছুদিন পর ওটার উপরে কেমন নীল আর সবুজ রঙের একটা কেমন গোল গোল অংশ দেখা যাচ্ছে, খালি ওই অতটুকু অংশই। তার মানে বুঝবা যে ওখানে ছত্রাক জন্মাইছে, সেটার হচ্ছে নীলাভ সবুজ, সেটার কালার কি অনেকটা নীল নীল প্লাস সবুজ সবুজ এরকম। এই জিনিসটাকে বলা হয় একটা ছত্রাক। তার মানে ছত্রাক বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ব্যাঙের ছাতা হতে পারে, এই যে নীলাভ সবুজ ছত্রাক হতে পারে। তবে ছত্রাকের এসব প্রজাতি খালি চোখে দেখতে পেলেও অধিকাংশ ছত্রাকই এত ক্ষুদ্র যে তাদের মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। আচ্ছা, আমরা এমন বলতে পারবো না যে ধরো ব্যাঙের ছাতা আমরা দেখতে পাচ্ছি, এর মানে হচ্ছে সব ছত্রাকে আমরা চোখে দেখতে পারবো, এরকম না। কিছু কিছু ছত্রাক আমরা চোখে দেখি, যেমন এই যে তোমাদেরকে বলেছি ব্যাঙের ছাতা চোখে দেখা যায়, নীলাভ সবুজ ছত্রাক চোখে দেখা যায়। তবে কিছু প্রজাতি আছে যেগুলা আহ ইন্দ্রনীল কিছু বলবেন? আচ্ছা, আমরা যেখানে ছিলাম যাই। তাহলে কিছু কিছু ছত্রাক হচ্ছে আমরা চোখে দেখি এবং কিছু কিছু ছত্রাক এতই ক্ষুদ্র যে আমরা মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পারবো না। সেজন্যই মূলত ছত্রাক সাধারণত অণুজীব হিসেবে পরিচিত। অণুজীব মানে যেটা হচ্ছে অণুর মতো বা যেটা চোখে দেখা যায় না। তারপর বলেছে ছত্রাক ফানজাই। কি বলেছে? ফানজাই রাজ্যের অন্তর্গত। বা আমরা কি ফানজাই রাজ্য যে পাঁচটা, এটা আমরা সম্পর্কে জানি? পাঁচটা রাজ্য কি কি? জি ম্যাডাম। জানো? তাহলে আমাকে বলো তো পাঁচটা রাজ্য কি কি ছিল? সাধারণ ছিল, উম, যুক্তরাষ্ট্র ছিল। না, মানে এই যে আমি বলি তোমাদেরকে, আমাদের উদ্ভিদ ও প্রাণী জগৎকে পাঁচটা রাজ্যে ভাগ করা হয়েছে, বুঝছো? পাঁচটা রাজ্য। একটা ছিল ধরো এই যে প্রোটোজোয়া, তারপর অ্যানিমেলিয়া। প্রোটোজোয়ার ভিতর কি সব ওই যে একদম ছোট ছোট প্রাণীগুলা থাকে। অ্যানিমেলিয়ার মধ্যে এই যে আমরা থাকি, বাঘ থাকে, হরিণ থাকে, যারা প্রাণী অ্যানিমেলিয়া।
এবং এর মধ্যে একটা রাজ্য আছে, সেটার নাম হচ্ছে ফানজাই রাজ্য। ফানজাই মানে কি? দেখো, তোমাকে বলেছে ফাঙ্গাস বা ফানজাই। ফানজাই মানে হচ্ছে যারা এরকম ছত্রাকের যে একটা শ্রেণীবিভাগ, ছত্রাক এটা কিন্তু উদ্ভিদ বলা যাবে না, ছত্রাক কিন্তু ব্যাঙের ছাতা বা ওই যে রুটির উপর যে ছত্রাকটা জন্মায়, এগুলোকে আমরা কখনোই উদ্ভিদ বলবো না, এগুলো তো একটা বলতে হবে, তাই না? আমরা যেমন প্রাণী, কেউ একজন যদি হয় ম্যাম, উদ্ভিদ। হ্যাঁ আমি ওই 6টা রাজ্যের নাম মুখস্থ আছে, বলবো? হ্যাঁ, শিওর, বলো। তো 6টি রাজ্যের নাম হলো অ্যানিমেলিয়া, প্ল্যান্ট, ফাঞ্জাই, প্লাস্টা, ইউব্যাকটেরিয়া ও আর্কিব্যাকটেরিয়া। ওকে, ভেরি গুড। এটা কি তোমাদের আগের অধ্যায় ছিল? আরে ম্যাম, ওই যে 5 অধ্যায়ে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো এটা তোমাদের জানার কথা ছিল, কারণ আমি তো আসলে তোমাদেরকে 6 অধ্যায় থেকে পড়াচ্ছি, আমার ঠিক খেয়াল ছিল না যেটা তোমাদের আগের অধ্যায়। আচ্ছা, যাদের মনে নেই কোনো সমস্যা নেই, তোমরা আজকে 5 অধ্যায়টাও ক্লাস শেষে 5 অধ্যায় খুলে দেখবে। ওই যে ইন্দ্রনীল আমাকে বলেছে, ভেরি গুড ইন্দ্রনীল, থ্যাংক ইউ। তোমরা হচ্ছে ওটা খুলে দেখবে যে কোথায় আছে, এবং সেখানে তোমরা দেখবে যে ফানজাই একটা রাজ্যের নাম, যেখানে ছত্রাকদেরকে শ্রেণীবিভাগ করা হয়েছে, মানে সব ছত্রাকদেরকে একভাবে একবারে আমি বলতে পারি যে এটা একটা ফানজাই রাজ্য। কারণ আমরা আমাদের সবাইকে কেউ বলতে পারবে যে আমরা অ্যানিমেলিয়াতে, কারণ কি আমরা অ্যানিমেল বা আমরা প্রাণী। তারপরে চলো আমরা যেখানে ছিলাম, বলেছে যে ছত্রাক হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্গত বা ফাঙ্গাস এক বচনে বলে, এবং বহু বচনে বলা হয় ফানজাই। ধরো একটা ছত্রাককে যদি বলি তাহলে হবে ফাঙ্গাস, যদি অনেকগুলো ছত্রাককে বুঝাই তাহলে হবে ফানজাই, এক বচন আর বহু বচন। তারপর কি বলেছে, তাদের ক্লোরোফিল নেই, তাই তাই সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, তুমি যদি এই ছত্রাকটার দিকে তাকাও, দেখবে এটা সাদা কালার। তার মানে কি? এটা যেহেতু সাদা, তার মানে এর মধ্যে ক্লোরোফিল নাই, কারণ আমরা জানি ক্লোরোফিল হচ্ছে সবুজ রঙের একটা রঞ্জক, যে ক্লোরোফিলের মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। তো ছত্রাকে সেটা নেই, তার মানে কি ছত্রাক অন্যের উপর নির্ভরশীল, অন্যের জন্য ওয়েট করতেছে যে কখন সে খাবার তৈরি করবে আমি খাবো। সে হচ্ছে পরভোজী। ক্লিয়ার? আর ম্যাম, ওই ছত্রার নিচে সবুজ কালার যেটা আছে এটাতে ক্লোরোফিল, মানে এইখান থেকে খাবার, ও খাবার দিচ্ছে, ও খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম তাই। ওর পাশে হচ্ছে জন্মগ্রহণ করেছে, মানে একদম অনেকটা পরগাছার মতো আমরা বলতে পারি। তারপর কি ছিল চলো আমরা পড়ি। তাই বলেছে যে তাদের ক্লোরোফিল নেই, এবং সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এবং শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে বলতে কি বোঝানো যাচ্ছে? অন্য কোনো গাছ বা অন্য কোনো প্রাণী যদি কোনো খাদ্য তৈরি করে, ওটা ও হচ্ছে শোষণ করে নিজের দেহ দিয়ে। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কোন অংশগুলো দিয়ে শোষণ করে। তো এগুলো দিয়ে ও হচ্ছে অন্যের খাদ্য নিজে শোষণ করে খাদ্য গ্রহণ করে, যেহেতু ও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বেশিরভাগ ছত্রাকই হচ্ছে বহুকোষী, কিছু এককোষী হিসেবে বিদ্যমান। আচ্ছা, বেশিরভাগই বহুকোষী আমরা দেখেছি। বহুকোষের মধ্যে হচ্ছে প্রথমত ব্যাঙের ছাতাটাই মনে আসবে, এরপরে আরেকটা ছিল রুটি বাসি হওয়ার ফলে যে নীলাম সবুজ একটা ছত্রাক। ছত্রাকের প্রায় 15 লক্ষ প্রজাতি রয়েছে। ছত্রাক নানা পরিবেশেই বাস করে, যেমন মাটির গভীরে, ক্ষয়প্রাপ্ত গাছের গুড়িতে, এবং কিংবা নিচে বা গাছপালা, এমনকি প্রাণীর ভিতরে, যেখানে এদের সহজে দেখা যায় না। কিছু ছত্রাক আবার অন্য ছত্রাকের ভিতর বা তার উপরও বসবাস করতে পারে। কিছু ছত্রাক এই যে দেখো, এটা একটা সরি, এটা একটা ছত্রাক, নিচের একটা ছত্রাক, উপরে একটা ছত্রাক, একটা আরেকটার উপর এভাবেও বসবাস করতে পারে, অথবা কিছু প্রাণীর ভিতরেও বসবাস করতে পারে। ছত্রাক আমাদের চারপাশে ছড়িয়েছে, এবং তাদের মধ্যে অনেক প্রজাতি মানুষের জন্য উপকারী। আমাদের পরিবেশের জন্য ছত্রাক খুব প্রয়োজন। ছত্রাক বিভিন্ন পদার্থকে পচিয়ে তা থেকে পুষ্টি উৎপাদন এবং অন্যান্য জীবের জন্য পুষ্টিকর খাদ্য তৈরি করতে সাহায্য করে। তার মানে আমরা বুঝলাম ছত্রাকের যে কোনো কিছু উপকারী দিক আছে। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা ছত্রাকের ছবি দিয়েছে। এটা আসলে ব্যাঙের ছাতাটাই, তুমি যদি ভালো করে খেয়াল করো, এটার হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের যেরকম ছবি দেখাচ্ছে সেরকম বুঝিয়েছে। এই যে এই মাথাটা, যে ব্যাঙের ছাতার যে মাথা থাকে, ওই মাথাটাকে যদি আমরা এটা কল্পনা করি, তাহলে এই অংশটাকে কি বলা হয়? স্পোর। এই স্পোর, সরি, এই যে মাথাটা থাকে, এর ভিতরে থাকে স্পোর। স্পোর এর বাংলা কি আমাকে কে বলতে পারবে?
আচ্ছা, না বলতে পারলে সমস্যা নেই। স্পোরের বাংলা হচ্ছে রেণু। তাহলে এখানে বলেছে যে এই যে ছাতার মতো যে মাথাটা আমরা দেখি, এটাকে বলা হয় স্পোর থলিকা। থলের মতো অনেকটা, তো বলতে পারি থলিকা। এখানে এটা যদি ফেটে যায় তাহলে কি বের হয়? স্পোর বের হয়। এবং যে অংশটা এখানে থাকে, যেখান থেকে ছত্রাক জন্মগ্রহণ করেছে, সেটাকে বলা হয় হাইফি। এবং নিচে যে মূলের মতো অংশ সেটা হচ্ছে রাইজয়। মানে এই অংশগুলো আমরা দেখে চিনতে পারি। যেমন এই যে এই ব্যাঙের ছাতার মতো অংশ থলে, এটাকে বলা হয় থলিকা। এটা ফেটে গেলে যেটা বের হবে বা এর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে স্পোর। স্পোর থলিকা স্পোর। যেমন আমরা বলি মানি ব্যাগ, ভিতরে থাকে মানি। তো সেরকম স্পোর থলিকা, ভিতরে থাকে স্পোর। যেটার উপরে এটা জন্ম, এই ডালপাড়া স্টার্ট হয়েছে, সেটাকে বলা হয় হাইফি। কি বলে? হাইফি। এবং এই যে মূল, যেখান থেকে এই মূলগুলো মাটির ভিতরে প্রবেশ করে, সেটাকে বলা হয় রাইজয়েড। এর মাধ্যমে হচ্ছে একটা ছত্রাক সুন্দরভাবে মাটিতে বেড়ে ওঠে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার সবাই? ওকে। নাজিহা বলেছে। তারপর ইন্দ্রনীল, গৌতম, বলো তোমাদের কোনো সমস্যা বা রিপিট করবো কোনো কথা? না ম্যাম। ওকে। গৌতম, না তোমার ম্যাম। কোনো সমস্যা? না ম্যাম। ওকে। তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা ছত্রাক পর্যন্ত করেছি। তার মানে এই পর্যন্ত আমরা দুইটা অণুজীব সম্পর্কে জেনেছি। প্রথমটা ছিল ব্যাকটেরিয়া, দ্বিতীয়টা ছিল ছত্রাক। এবার আমরা পড়বো একটা নতুন ধরনের জিনিস, সেটা হচ্ছে প্রোটিস্ট। আগে প্রোটিস্ট পড়ার আগে আমরা ছবিটা দেখেছি। এই যে দেখো, তোমাদের বইয়ে একটা সুন্দর ছবি দিয়েছে। এই যে প্রোটিস্ট, দেখো চুলের মতো কেমন একটা অংশ, আবার দেহটাও কেমন জানি একটা পিঠার মতো দেখতে লাগতেছে। তো এটার ছবি যদি আমরা অণুবীক্ষণ যন্ত্রে কখনো দেখতাম, সেটাও এরকমই হতো। এই যে ধরো কোন ছবিটা দেখা যায়, এটা দেখতে পারি। এই যে দেখো, এটাও কিন্তু একটা চুলের মতো অংশ থাকবে এবং একটা লম্বা দেহ থাকবে। এটাকে বলা হয় প্রোটিস্ট। এটাও একটা অণুজীব। তোমাদেরকে আমার খেয়াল রাখতে হবে যে আমরা কি কি অণুজীবের নাম পড়ছি। প্রথমে পড়েছি ব্যাকটেরিয়া, তারপর পড়েছি ছত্রাক, তা এখন পড়বো প্রোটিস্ট। কি বলেছে চলো তো? প্রোটিস্টরা সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক কোষ। আচ্ছা, আমাকে আগে বলো সুকেন্দ্রিক কোষ মানে কি, কে বলতে পারে? তোমাদের জানা আছে সুকেন্দ্রিক কোষ মানে কি বোঝায়? আচ্ছা, সমস্যা নেই। বাকিরা কেউ বলতে পারবে সুকেন্দ্রিক কোষ কাকে বলে? সুকেন্দ্রিক কোষ, আমি কোষ সম্পর্কে তোমাদের একটা চ্যাপ্টার ছিল, সেখানে লেখা থাকার কথা ছিল যে সুকেন্দ্রিক কোষ কাকে বলে। কোন নির্দিষ্ট কোষকে বোঝায় তাকে সুকেন্দ্রিক আর কোষ বলে? আচ্ছা গৌতম, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। বাট সুকেন্দ্রিক কোষ হচ্ছে যেই কোষে নিউক্লিয়াস থাকে, কেন্দ্রে অবশ্যই নিউক্লিয়াস থাকতে হবে, সেই কোষকে বলা হয় সুকেন্দ্রিক কোষ। ক্লিয়ার? জি ম্যাডাম। ওকে। তার মানে দেখো, সুকেন্দ্রিক কোষ কারা? যে কোষের কেন্দ্রে নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় সুকেন্দ্রিক কোষ। এবং আমাদের উদাহরণের প্রথমেই হচ্ছে যে প্রোটিস্ট, যারা এই যে আমরা ছবি দেখেছি প্রোটিস্ট। প্রোটিস্ট হচ্ছে সুকেন্দ্রিক কোষের একটি অতি বিশাল এবং বৈচিত্র্যময় শ্রেণী। অতি বিশাল কারণ প্রোটিস্টের অনেক বিভাগ আছে, এক এক রকম চেহারা আছে। তো সেটা আমরা আজকে শিখবো। তো বুঝলাম যে কোষের কেন্দ্রে নিউক্লিয়াস থাকে তারা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। এবং এটা তোমাদের বই নেই, তা আমি বলি যে কোষের হচ্ছে নিউক্লিয়াস থাকে না, তারা কি কোষ? তারা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ বা অনেক আদি কোষ, সেটা আমরা বলতে পারি। অনেক আগের কোষে থাকতো না নিউক্লিয়াস, বাট এখন আহ যেসব কোষে থাকে তাদেরকে বলা হয় সুকেন্দ্রিক, এবং যাদের থাকে না তারা হচ্ছে প্রাক কেন্দ্রিক, আগের কোষগুলো। আচ্ছা, তারপর হচ্ছে প্রোটিস্টরা গঠনগতভাবে একে অপরের থেকে খুব আলাদা। কোনোটা অ্যামিবার মতো ক্ষুদ্র। তোমরা কি কেউ অ্যামিবা দেখেছো? অ্যামিবা একটা প্রাণী, দেখা হয়েছে অ্যামিবাকে? ইন্দ্রনীল কিছু বলবেন? আচ্ছা, আমরা আবার পড়াই দেখি। দেখো অ্যামিবা কি। অ্যামিবা যদি দেখি, এই যে এই ছবিটা আমরা দেখতে পারি, কেমন একটা তারা মাছের মতো বলবো নাকি একদম যেটার কোনো আকার নাই। দেখো অ্যামিবা কেমন ছড়াই ছিটে আছে, অনেকটা তারার মতো, আবার অনেকটা গোল।
তো এটা বলেছে যে কোনো কোনো প্রোটিস্ট অ্যামিবার মতো ক্ষুদ্র হতে পারে, যেমন এই যে দেখো একটা ছবি দিয়েছে, অ্যামিবার মতো ক্ষুদ্র বা ছোট এবং এককোষী হতে পারে, আবার কোনোটা সামুদ্রিক শৈবালের মতো বড় এবং বহুকোষী হতে পারে। তার মানে আমরা কি বুঝলাম, প্রোটিস্ট হচ্ছে অনেক ধরনের হতে পারে, অ্যামিবার মতো ক্ষুদ্র, শৈবালের মতো বড় বা বহুকোষী। এককোষী হচ্ছে যাদের একটা কোষ, বহুকোষী হচ্ছে যাদের অনেকগুলো কোষ। তারপর বলেছে যেসব সুকেন্দ্রিক জীব এই প্রোটিস্টা রাজ্য তৈরি করে, অন্যান্য রাজ্যের প্রাণীদের সাথে তাদের খুব বেশি মিল নেই। অন্যান্য রাজ্য যেমন অ্যানিমেলিয়া আমরা ধরতে পারি, আরেকটা রাজ্য হচ্ছে ফানজাই, তাদের সাথে কোনো মিল নেই। কারণ দেখো তাদের চেহারা, গঠন সবকিছুই ভিন্ন। ওদের একটা চুলের মতো অংশ আছে, একটা বিরাট দেহ আছে। ওরা আবার ক্ষুদ্র হতে পারে, এককোষী, বহুকোষী। তাই বলেছে যে ওদের এই যে অন্যান্য রাজ্যের সাথে মিল নেই, যেমন আমরা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্য, আমাদের সাথে কোনো মিল নেই। তারপর ফানজাই, আমরা কিছুক্ষণ আগেই পড়েছি ছত্রাক, তাদের সাথে কোনো মিল নেই। তারপর বলেছে কোনো কোনো প্রোটিস্ট প্রাণীর মতো খাবার খোঁজে, কোনো কোনো কোনোটি উদ্ভিদের মতো সালোক সংশ্লেষণ করে, আবার কোনো কোনোটি ছত্রাকের মতো পরভোজী। আচ্ছা, তিনটা প্রকার দেখাচ্ছে যে কোনো কোনো প্রোটিস্ট প্রাণীর মতো খাবার খোঁজে। আমরাও কিন্তু নিজেরা নিজেদের খাদ্য তৈরি করি না, কিন্তু আমরা হচ্ছে উদ্ভিদ থেকে খাবার গ্রহণ করে, প্রাণী থেকে খাবার গ্রহণ করে, অন্যান্য প্রাণী থেকে। তো সেরকমই বলেছে যে কোনো কোনো প্রোটিস্ট প্রাণীর মতো খাবার খুঁজে, মানে নিজেরটা নিজেই জোগাড় করে, খুঁজে জোগাড় করে। আবার কোনোটা হচ্ছে উদ্ভিদের মতো সালোক সংশ্লেষণ করে, আবার কোনোটা হচ্ছে পরভোজী। পরভোজী হচ্ছে যারা, বলতো পরভোজী কারা? যারা, আমি একটু যারা অন্য হ্যাঁ হ্যাঁ, যারা অন্যের উপর নির্ভরশীল তাকে পরভোজী বলে। আচ্ছা, অন্যের উপর খাদ্যের জন্য নির্ভরশীল, এটা আমাদের বলতে হবে যে যারা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল তারা হচ্ছে পরভোজী। দেখো নামটা আছে পর, মানে অন্যের উপর, ভোজী মানে ভোজন বলতে পারো, অন্যের উপর খাদ্যের জন্য নির্ভরশীল। তাহলে যেখানে ছিলাম, বলেছে যে এত মিল থাকার পরেও প্রোটিস্টকে সরাসরি প্রাণী, উদ্ভিদ কিংবা ছত্রাক কোনো শ্রেণীতেই অন্তর্ভুক্ত করা যায় না। ঠিক আছে, দেখো প্রাণীর মতো নিজের খাবার খোঁজে, মাঝে মাঝে উদ্ভিদের মতো সালোক সংশ্লেষণ করে, কিংবা ছত্রাকের মতো পরভোজী। তাই ওকে আমরা না বলতে পারবো প্রাণী, না বলতে পারবো উদ্ভিদ, না বলতে পারবো ছত্রাক। তাই ওকে আমরা ডিরেক্ট আমরা একটা বলি যে প্রোটিস্ট। এবং ওরা কোনটার আন্ডারে পড়েছে? ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক কোষের আন্ডারে, কারণ ওদের কোষে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকে, তাই ওটাকে বলা হয় সুকেন্দ্রিক। এবার আমরা তো দেখলাম যে ও প্রাণীর মতো হতে পারে, উদ্ভিদের মতো হতে পারে, অথবা ছত্রাকের মতো। তাহলে দেখি তো কোনগুলো প্রাণীর মতো, সেটা সম্পর্কে আমরা একটু শিখি। তাহলে প্রথমে বলেছি যে প্রাণী সদৃশ প্রোটিস্ট। কিছু কিছু প্রাণী সদৃশ প্রোটিস্ট আছে, তাদের কোষের পৃষ্ঠদেশ প্রসারিত করে পায়ের মতো কাঠামো তৈরি করে প্রাণীর মতো চলাফেরা করে, এদেরকে বলা হয় সিউডোপোডস। আচ্ছা, একটা বড় লাইন লিখেছে, সেটা আমরা কি বলেছে যে কিছু কিছু প্রাণী সদৃশ প্রোটিস্ট আছে, তাদের কোষের পৃষ্ঠদেশ, মানে ধরো কোষের উপরের অংশ বা পিঠের যে অংশটা, কোষের পৃষ্ঠদেশ প্রসারিত করে পায়ের মতো কাঠামো তৈরি করে। যেমন এটা ধরি, এটা প্রোটিস্ট, এটা কিছুক্ষণ পর পায়ের মতো কাঠামো কিভাবে গঠন করতে পারে, এই যে দাঁড়াও আমি দেখাই, এই যে পায়ের মতো কাঠামো গঠন করতে পারে। বলেছে যে কাঠামো তৈরি করে প্রাণীর মতো চলাফেরা করে, এদেরকে বলা হয় সিউডোপোডস। যে ছোট ছোট পা পা সদৃশ গুলো থাকবে, সেটাকে আমরা সিউডোপোডস বলি। যদি এই যে দেখো, এই যে এই অংশগুলোকে আমরা মাইক্রোস্কোপে একটু বড় করে দেখতে পারতাম, তাহলে এটা অনেকটা পায়ের মতো লাগতো, এই অংশগুলোকে পায়ের মতো লাগতো। তাহলে বলেছে যে যেসব প্রোটিস্ট এরকম পৃষ্ঠদেশ একটু নাজিহা কিছু বলবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেছে যে আমাদের, আমরা যেখানে ছিলাম যে কিছু কিছু প্রাণী সদৃশ প্রোটিস্ট আছে যারা কোষের পৃষ্ঠদেশ প্রসারিত করে পায়ের মতো কাঠামো গঠন করে এবং প্রাণীর মতো চলাফেরা করে, এদেরকে বলা হয় সিউডোপোডস। সিউডোপোডস মানে হচ্ছে ছোট ছোট পা, পডস মানে হচ্ছে পা বোঝানো হচ্ছে, সিউডোপোডস হচ্ছে ভ্রান্ত। যেমন দেখো এটা পায়ের মতো দেখা গেলেও এটা আসলে পা না, মানে পা হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে,
তাই আমাদের নামটা দেখে বুঝতে হবে যে কি বলেছে। সিউডোপোডস মানে হচ্ছে যেটা পায়ের মতো। যেমন এই যে দেখো, আমরা যদি এই ছবিটা দেখি, আমাদেরকে বলেছিল যে কিছু কিছু থাকবে প্রোটিন যারা হচ্ছে অ্যামিবার মতো হচ্ছে এককোষী কিন্তু ক্ষুদ্র। তাহলে দেখো, এই যে এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ তারা মাছের মতো, যেটাকে আমরা বললাম এই অংশটা, এটাকে আমরা ও পা হিসেবে ব্যবহার করতে পারে। এটা হতে পারে ও সিউডোপোডস। সিউডোপোডস কি? সিউডো বা সুডো যেটাই বলো সমস্যা নেই, সিউডোপোডস বা সিউডোপোডস সেটা হচ্ছে ওর পায়ের সদৃশ। তাই আমরা বলতে পারি যে এটা হচ্ছে প্রাণী সদৃশ প্রোটিস্ট। তো এক ধরনের আমরা শেখা হয়ে গেল, সেটা হচ্ছে প্রাণী সদৃশ। তারপর বলেছে সিলিয়েট। সিলিয়েট নামে প্রোটিস্ট কোষপৃষ্ঠে সিলিয়া নামে ছোট ছোট চুলের মতো অংশকে নাড়িয়ে স্থান পরিবর্তন করে। দেখো, যাদের পানি, তারা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে? আমরা যখন সাঁতার কাটি, আমরা হাতগুলোকে নাড়াই, পা গুলোকে নাড়িয়ে নাড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। সেরকম বলেছে এই যে এইরকম লম্বা যেসব প্রোটিস্ট থাকবে তাদের, তোমরা কি দেখতে পাচ্ছ যে কেমন ছোট ছোট চুলের মতো অংশ দেখা যাচ্ছে? এই অংশগুলো যদি আমি নাড়াই, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো। যেমন ধরতে পারো, নৌকাতে যখন আমরা, নৌকায় যে একটা লাঠি থাকে যেটা মাঝিরা নাড়িয়ে নাড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেরকম বলতে পারে এটাও ছোট ছোট চুলের মতো অংশ, এটাও নাড়ায় নাড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে। তাহলে এটাও হতে পারে প্রাণীর মতো, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তাহলে আমরা কি কি বললাম? একটা প্রাণী থেকে সিউডোপডস বা ভ্রান্ত, আচ্ছা তোমাদের অর্থটা মনে রাখা লাগবে না, এরকম পা যাতে থাকবে, পা সদৃশ অংশ, সেটাকে বলা হয় সিউডোপডস। আরেকটাকে যারা এরকম ছোট ছোট চুলের মতো অংশ থাকবে তারা হচ্ছে সিলিয়েট। সিলিয়েট কি? সিলিয়া থেকে সিলিয়া শব্দটা আসছে, যে এই অংশগুলো ছোট ছোট অংশ, এই অংশগুলোকে বলা হয় সিলিয়া। এই অংশগুলো হচ্ছে নাড়িয়ে নাড়িয়ে স্থান পরিবর্তন করে। তাহলে তাই ওর নাম হচ্ছে সিলিয়েট, সিলিয়া থেকে সিলিয়েট। এবং যারা এরকম পায়ের মতো অংশ আছে তারা হচ্ছে সিউডোপোডস। এ পর্যন্ত ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো সবাই? গৌতম, ইন্দ্রনীল, নাজিহা? যে ম্যাম, আচ্ছা, ভেরি গুড। গৌতম, তুমি কি বুঝতে পেরেছো? জি ম্যাম, আমার নাম ম্যাডাম অর্ঘ্য। অর্ঘ্য? জি ম্যাডাম। ও সরি। আচ্ছা অর্ঘ্য। আচ্ছা, তাহলে অর্ঘ্য, তুমি কি বুঝতে পেরেছো এই পর্যন্ত আমরা যে দুইটা প্রাণী সদৃশ পড়লাম? জি ম্যাডাম। আচ্ছা, আমাকে বলো তো কি কি দুইটা পড়েছি আমরা এখন পর্যন্ত প্রাণীদের মতো যারা প্রোটিস্ট, কি কি ছিল নাম? এক নম্বরটা ছিল হচ্ছে প্রোটিস্ট, আর এটা হচ্ছে সুডো সুডো। আচ্ছা, আমি বলি, প্রোটিস্ট কিন্তু এই পুরো জীবটার নাম। ধরো মানুষ, আমরা সবাই মানুষ, এর মাঝে আমার নাম একটা, তোমার নাম তুমি বলেছো অর্ঘ্য, সেরকম ওদেরও এক একটা নাম আছে। যারা প্রাণীর মতো উম আমরা বলতে পারি কাজ করে, তাদেরকে আমরা প্রোটিস্ট বলবো। প্রাণী সদৃশ প্রোটিস্ট মানে প্রাণীর মতো। এই প্রোটিস্টের মধ্যে একজন আছে যার এরকম পার মতো অংশ আছে, তারা মাছের মতো দেখতে অনেকটা, ওরা হচ্ছে সুডোপোডস। এবং আরেকটা যারা আছে যাদের দেহে ছোট ছোট চুলের মতো অংশ থাকে, সেটাকে বলা হয় সিলিয়েট। তাহলে এই দুইটা বলতে হবে যে প্রাণী সদৃশ প্রোটিস্ট কে কে? সুডোপোডস এবং আরেকটার নাম বলতে হবে। ম্যাডাম সিলিয়েট। হ্যাঁ, ভেরি গুড, সুডোপডস এবং সিলিয়েট। আচ্ছা, আহ তারপরে আমরা দেখি যে আরো একটা অংশ আমাদের থাকবে। আবার এই যে দেখো, এটাই আমাদের সব থেকে বেশি ছবি থাকে প্রোটিস্টের ক্ষেত্রে। এই প্রোটিস্টটা দেখো, মাথায় একটা চুলের মতো অংশ আছে, অনেকটা তেলাপোকার মতো, তাই না? এই অংশটার নাম হচ্ছে ফ্লাজেলা। তাই এই জাতীয় যারা আছে, যারা এই জাতীয় এরকম দেখতে চেহারা যাদের, তাদেরকে বলা হয় ফ্লাজেলেট। তাহলে আমি হাইলাইট করছি তিনটা নাম, একটা হচ্ছে সুডোপডস, একটা হচ্ছে সিলিয়েট, এবং আরেকটা হচ্ছে ফ্লাজেলেট। দেখো নামগুলা প্রতিটার সাথে কিন্তু নামগুলো মিল আছে, প্রতিটা শ্রেণীর সাথে। যেমন যারা এরকম তারা মাছের মতো পার মতো সদৃশ, তাদেরকে বলা হয় সুডোপডস। যাদের দেহে ছোট ছোট চুলের মতো, এগুলোর নাম আমি শিখেছি সিলিয়া, তাই এগুলোর নাম সিলিয়েট। যাদের এরকম লম্বা চুলের মতো একটা অংশ, এই লম্বা একটা চুল দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ফ্লাজেলা, এবং তাই এর নাম হয়েছে ফ্লাজেলেট। বলেছি যে ফ্লাজেলেট নামে কিছু কিছু প্রাণী সদৃশ প্রোটিস্ট পশ্চাৎ দেশের অপেক্ষাকৃত লম্বা চুলের মতো
একটি ফ্লাজেলাকে পাখার মতো ঘুরিয়ে, আচ্ছা ও কিন্তু চলাচল করে কিভাবে, এই ফ্লাজেলাকে যদি ও এভাবে গোল গোল ঘুমাতে থাকে তাহলে হচ্ছে ও এভাবে চলাচল করতে পারে। এবার আমাকে তিনজনের অ্যান্সার দিতে হবে। নাজিহা আমাকে বলো, সুডোপোডস সুডোপোডস এর বৈশিষ্ট্যটা কি, কেন ওকে সুডোপোডস বলা হয়? নাজিহা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, ও মেবি ক্লাসে নেই। ইন্দ্রনীল, তুমি কি আছো ক্লাসে? ম্যাম। ওকে। আচ্ছা, নাজিহার কথা শোনা যাচ্ছে না, ও আমাকে টেক্সট করলো। নাজিহা, তুমি এক কাজ করতে পারো, তুমি আবার রিজয়েন করতে পারো এই সেম লিংকে, তাহলে হচ্ছে দেখেছি যে মাইক্রোফোন তখন একটু ভালো মতো কাজ করে। আহ ইন্দ্রনীল, আমাকে বলো, প্রাণী সন্ত্রাস প্রোটেস্টে কি কি আমরা নাম পড়েছি? ম্যাম কি বলছে একটু আবার বলবেন? এই যে আমরা মাত্র শেষ করলাম প্রাণী সদৃশ প্রোটিস্ট, যারা প্রাণীর মতো, কি কি নাম পড়েছে? এখানে তিনটা প্রোটিস্টের কথা বলা হয়েছে যারা প্রাণীর মতো। সজীব, সোজোডোস, তারপর হচ্ছে সিলিয়েক, তারপর হচ্ছে একটা কি জানি ফ্লাজুলেট মনে হয়। আচ্ছা, হ্যাঁ, ফ্লাজেলেট। আমাদের কিন্তু যখন এগুলো এক্সামে আসতেই পারে তখন হচ্ছে শুদ্ধ ওয়ার্ডটা লিখতে হবে, যেমন ফ্লাজেলেট লিখতে হবে, সুডোপোডস লিখতে হবে, এবং আরেকটা ছিল সিলিয়েট। তাহলে এরপর গৌতম, আমাকে বলো তো, কেন ফ্লাজেলেটরা কেন ফ্লাজ কেন ফ্লাজেলেটদের কি এমন থাকে যার জন্য তাদেরকে ফ্লাজেলেট বলা হয়? ফ্লাজেটের সামনে একটি চুল থাকে, যা দিয়ে ঘুরিয়ে তারা চলাচল করে। হ্যাঁ, ভেরি গুড, তুমি খুব সুন্দর অ্যান্সার দিয়েছো। ফ্লাজেলেটদের হচ্ছে লম্বা চুলের মতো একটা অংশ থাকে। আচ্ছা, নাজিহা এখনো জয়েন করেনি, তাহলে ওকে আমি একটা কোশ্চেন করতাম। আমরা ম্যাম, নেক্সট। জি। ওর নাম হচ্ছে অ্যাকচুয়ালি অর্ঘ্য। ওর বাবার আইডি থেকে জয়েন করেছে, তো যার কারণে গৌতম চন্দ্র দেখাচ্ছে। আর ওর বাবা আমাদের টিচার ছিলেন। আই এম সরি। By the way, হ্যাঁ, ও আমাকে বলেছিল নামটা অর্ক। আচ্ছা, ওকে ম্যাম, কন্টিনিউ প্লিজ। আচ্ছা, নাজিহা, তুমি কি এখন শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, তোমার সাউন্ডটা একটু আস্তে আসছে, সমস্যা নেই। তুমি আমাকে বলো যে সুডোপোডসদের কেন সুডোপোডস বলা হয়, মানে এই প্রোটিস্টদের কি এমন আছে? আচ্ছা নাজিহা, তোমার আসলে শোনা যাচ্ছে না, খুবই আস্তে শোনা যাচ্ছে। তুমি একটু কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে যে তুমি নেক্সট ক্লাস থেকে একটু চেক করে আসবে তোমার মাইক্রোফোনটা যে সুন্দর মতো শোনা যায় কিনা। কারণ আমাকে কিন্তু অর্ঘ্য, ইন্দ্রনীল দুইজনে খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছে, তো আমি চাচ্ছিলাম তোমার থেকে অ্যান্সারটা শুনতে। আচ্ছা, এটার অ্যান্সারটা আমাকে তাহলে কেউ একজন বলে দাও, ইন্দ্রনীল অথবা অর্ঘ্য, যে কেন সুডোপোডসদের সুডোপোডস বলা হয়? ম্যাম সুডোকোসে এখানে একটি তারার মতো থাকে আর সাথে কিছু গোল গোল এগুলো থাকে, ওখানে এটা একটি কোষ হতে পারে আর অনেকগুলো কোষ হতে পারে। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, ও অ্যামিবার মতো ক্ষুদ্র হতে পারে অথবা বহুকোষী হতে পারে। কিন্তু আরেকটা জিনিস যেটা বলতে হবে, এই যে আমরা যে বললাম। হ্যাঁ, বলো। ম্যাম কোষের হচ্ছে
হচ্ছে প্রোটিস্টের পায়ে যে একটা নিচে একটি ক্ষুদ্র পায়ের মতো দেখতেছি, ওটির সাহায্যে তারা চলাফেরা করতে পারে। হ্যাঁ, রাইট ভেরি ম্যাম? গুড। কোষের পৃষ্ঠদেশ আমাদের বলতে হবে। দেখো, বই যেই লাইনগুলো লেখা আছে আমরা ঠিক সেই লাইনগুলো ব্যবহার করলেই বেটার আমাদের। কোষের পৃষ্ঠদেশ বলতে কি বোঝানো হয়েছে? ধরলাম এটা একটা গোল, তো এটা যদি কতক্ষণ পর বাকি এরকম হয়ে যায় তাহলে আমরা এটাকে সুডোপস বলতে পারি। তাই বলেছে যে কোষের পৃষ্ঠদেশ প্রসারিত করে পায়ের মতো কাঠামো তৈরি করে চলাফেরা করে। ঠিক আছে, জি ম্যাম। ভেরি গুড। তাহলে আমাদের প্রাণী সদৃশ শেষ। এবার আমরা যাব উদ্ভিদ সদৃশ। উদ্ভিদ সদৃশ হচ্ছে যারা উদ্ভিদের মতো। দেখো, এখানে প্রাণী সদৃশরা প্রত্যেকেই চলাফেরা করে, কেউ ফ্লাজেলার মাধ্যমে, কেউ সিলিয়ার মাধ্যমে, কেউ হচ্ছে সুডোপোডসের মাধ্যমে। এবার উদ্ভিদ, আমরা তো জানি উদ্ভিদ চলাচল করে না। তাহলে দেখি কি কারণে এখানে উদ্ভিদ সদৃশ প্রোটিস্ট কারা কারা। বলেছে যে উদ্ভিদ সদৃশ প্রোটিস্টের মাঝে প্রথম উদাহরণ হচ্ছে এরা শৈবাল নামে পরিচিত, আকারে বড় এবং বৈচিত্র্যময় একটি শ্রেণী। আচ্ছা, এর আগে আমরা চলো শৈবালকে দেখে আসি। তোমরা অনেকেই দেখেছো শৈবাল, খুবই কমন একটা জিনিস। যারা বাসার আশেপাশে নদ, নালা, খাল এরকম আছে তারা সবাই চেনে। আচ্ছা, দাঁড়াও। এখন আমরা দেখবো শৈবাল, যেটা আমরা পড়লাম। এই যে আহ এটা না, এখানে আমরা দেখতে পাই এই যে এই সবুজ সবুজ অংশটা দেখতে পাচ্ছ, অনেকটা স্যাঁতস্যাঁতে থাকে। নদ নদীতে এটা খুব বেশি থাকে। এই যে এই ছবিটা আরো সুন্দর, আরো স্পষ্ট আর কি দেখা যাচ্ছে তোমাদের। ম্যাম দেখা যাচ্ছে। ওকে, এই অংশগুলোকে আমরা দেখেছি নদ নদীর আশেপাশে থাকে এরকম, তো স্যাঁতস্যাঁতে সবুজ কালারের। জি ম্যাম। ওকে, এটাকে বলে কি শৈবাল। তাহলে এটা আমরা আজকে জানলাম যে শৈবাল হচ্ছে এক ধরনের প্রোটিস্ট, তাই না? বলেছি যে এরা শৈবাল নামে পরিচিত, আকারে বড় এবং বৈচিত্র্যময় একটি শ্রেণী। এরা বৈচিত্র্যময় কারণ কারণ এরা হচ্ছে এককোষী, বহুকোষী থাকে। এরা হচ্ছে এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। উদ্ভিদের মতো এদের কাণ্ড, মূল বা পাতা নেই। আমরা দেখলাম যে এদের কোনো পাতা নেই। এরা কিন্তু একটা কেমন ঘাসের মতো, অনেকটা চাদর, ঘাসের চাদর যদি আমরা বলি মাটির উপর কেউ বিছিয়ে রেখেছে তাহলে সেটাকে আমরা বলতে পারি শৈবাল। তাহলে বলেছে যে উদ্ভিদের মতো এদের কাণ্ড, মূল বা পাতা নেই, কিন্তু এরা উদ্ভিদের মতো সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানি ব্যবহার করে সা- সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা তৈরি করতে পারে। একই সাথে প্রাণীদের শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন তৈরি করে। আচ্ছা, খুবই বড় একটা লাইন লিখেছে, এর মধ্যে এই অংশটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এখন পর্যন্ত আমরা যত কিছু পড়লাম এর মধ্যে আমরা অনেকগুলো দেখেছি পরভোজী, যারা অন্যের উপর নির্ভরশীল, যারা হচ্ছে প্রাণীর মতো খাদ্য খোঁজে। এর মধ্যে একমাত্র আহ প্রাণী সদৃশ প্রোটিস্টের মধ্যেও দেখা গেছে যে যারা হচ্ছে খাবার খোঁজে, যারা ছত্রাকের মতো। কিন্তু উদ্ভিদ সদৃশ প্রোটিস্ট কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করে। সেটা কিভাবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এটা কি বোঝা গেল? এবং আমাকে তোমাদের এটা অ্যান্সার দিতে হবে যে কেন শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এটা আমাকে বলো। কেন শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? হ্যাঁ, এটা হতে পারে যে কারণ, দেখো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে শৈবাল কি রঙের, একদম যেটা ছবি দেখলে, হ্যাঁ, সবুজ। তাহলে সবুজ রঙের শৈবাল কেন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে? কোন একটা পদার্থ তার মধ্যে আছে যার কারণে নিজের খাদ্য ও নিজে তৈরি করতে পারে? তোমাদের কোষ অধ্যায়ে কিন্তু এটা ছিল যে উদ্ভিদের মধ্যে কি থাকে, প্লাস্টিড থাকে, মনে আছে?
ম্যাম সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ নিজের কাজ নিজে খাদ্য নির্ধারণ করতে পারে। হ্যাঁ, কিন্তু দেখো শৈবাল এটা কিন্তু কোনো উদ্ভিদ না, তাই না? আমরা এটা পড়েছি না, শৈবাল যে কোনো উদ্ভিদ না। শৈবাল হচ্ছে একটা প্রোটিস্ট, কিন্তু তাও উদ্ভিদের মতো তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। কিন্তু এটাও আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কখন কার্যকর হয়, যখন ওর মধ্যে ক্লোরোফিল থাকে বা সবুজ রং থাকে। কারণ সবুজ রং মানেই হচ্ছে ওর মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট, এবং ক্লোরোপ্লাস্ট মানেই হচ্ছে আছে ক্লোরোফিল। এই ওয়ার্ড গুলোকে আমাদের কি জানা আছে নাকি অচেনা লাগছে কারো কাছে? ম্যাম জানা আছে। আচ্ছা, ভেরি গুড ইন্দ্রনীল। হ্যাঁ, তুমি আমাকে কত ক্লাস অ্যান্সার দিয়েছিলে অর্ঘ্য? তুমি কি, আমরা কি শুনেছি এই নামটা ক্লোরোফিল কি? আচ্ছা ম্যাডাম, না তো। আচ্ছা ঠিক আছে, না জানলেও সমস্যা নেই। আমি তোমাকে বলি, সবুজ উদ্ভিদ, আমরা যেমন সবুজ উদ্ভিদ কি বলতে পারি? আম, জাম, কাঁঠাল, জি। এগুলোর গাছ আমরা দেখেছি। এই সবুজ জি। উদ্ভিদ গুলা নিজেদের খাদ্য নিজে তৈরি করে। ওর ও কিন্তু কখনোই পরভোজী না, ও হচ্ছে স্বভোজী। এই সব উদ্ভিদ কেন কিভাবে করে, আমরা তোমাদের আগের অধ্যায়ে, আমার বোধ আমি যতটুকু মনে করে যে ছিল, যে উদ্ভিদের মাঝে, যে সবুজ উদ্ভিদের মাঝে থাকে ক্লোরোপ্লাস্ট। এটা কাদের মধ্যে থাকে? অনলি সবুজ উদ্ভিদের মধ্যে। এখন ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা অংশ আছে, সেটা হচ্ছে ক্লোরোফিল। এই ওয়ার্ডটা আমাদের জানতে হবে, এটা কি ক্লোরোফিল কি। এটা হচ্ছে একটা রঞ্জক, রঞ্জক পদার্থ। যেমন হিমোগ্লোবিন, আমাদের রক্তে থাকে লাল রঙের হিমোগ্লোবিন। তাই হিমোগ্লোবিন থাকাই হচ্ছে আমাদের রক্ত লাল দেখায়, কারণ এটা একটা রঞ্জক। ধরো আমি কোন একটা ফুড কালার, এটাকে ধরতে পারো একটা ফুড কালার হিসেবে, কোন একটা সাদা রঙের একটা খাবার, এর মধ্যে যদি আমি লাল রঙের রং ঢেলে দিই, তা লাল হয়ে যাবে। এরকম ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ উদ্ভিদে থাকে, কারণ ক্লোরোপ্লাস্ট এর মাঝে থাকে ক্লোরোফিল নামের সবুজ ধরনের একটা রঞ্জক। এই রঞ্জকের কারণে ও সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানি ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ক্লিয়ার এই পর্যন্ত? এটা আমরা পড়লাম এতক্ষণ উদ্ভিদের কথা, যে উদ্ভিদ কিভাবে করে। এখন শৈবাল কেন উদ্ভিদের মতো করছে? কারণ শৈবালও সবুজ কালার, তার মানে ওর মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট এবং এর ভিতর আছে ক্লোরোফিল। এই সবুজ রং আছে বলে ও উদ্ভিদের সূর্যালোক ব্যবহার করে, কার্বন ডাই অক্সাইড ও পানি ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আই মিন নিজের খাদ্য নিজে তৈরি করে। তাই হচ্ছে সরি, শৈবাল হচ্ছে সবুজ। তারপর বলেছে বেশিরভাগ উদ্ভিদ সদৃশ প্রোটিস্টা সমুদ্র, পুকুর বা হ্রদে বসবাস করে। হ্যাঁ, আমরা যে শৈবালের চেহারাটা দেখলাম, সেটা আমরা দেখেছি যে এগুলো সাধারণত আম, খাল, বিল এর আশেপাশে দেখা যায়, স্যাঁতস্যাঁতে অংশগুলোতে দেখা যায় প্রোটিস্ট থাকে। সামুদ্রিক শৈবাল এবং কেল্প হচ্ছে বহুকোষী উদ্ভিদ সদৃশ প্রোটিস্টের উদাহরণ। কেল্প আকারে উদ্ভিদের মতো বড় হয়ে সমুদ্রে একটি অরণ্য তৈরি করে ফেলতে পারে। উদ্ভিদের মতো বড় হয়ে বলতে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম একটা থেকে অনেক বড় উদ্ভিদের মতো বড় হতে পারে। এই ধরনের প্রোটিস্ট বাস্তুতন্ত্রের জন্য অপরিহার্য এবং সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের ভিত্তি। প্রোটিস্ট বাস্তুতন্ত্র আমরা যে এই যে একটা পরিবেশে বসবাস করছি, এক্ষেত্রে হচ্ছে এই সবুজ অংশগুলো, এই শৈবাল, ছত্রাক, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এছাড়াও যেমন ধরো এই ছোট ছোট যে শৈবাল, এগুলো কে গ্রহণ করে? মাছ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। ওই মাছকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, একটা খাদ্য শৃঙ্খল দেখা গেছে। তো এই জন্য বলেছে যে এই শৈবাল বা উদ্ভিদ প্রোটিস্ট গুলো আমাদের বাস্তুতন্ত্রের জন্য অপরিহার্য এবং সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের জন্য সামুদ্রিক, কারণ মাছ গ্রহণ করে, তাই এগুলোর ভিত্তি হচ্ছে এই শৈবাল। এখানে তোমাদেরকে একটা প্রশ্ন করেছে, খুবই সুন্দর প্রশ্ন, সেটা হচ্ছে শৈবাল কেন উদ্ভিদ না? যেহেতু আমরা পড়েছি যে শৈবাল উদ্ভিদের মতো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সালোক সংশ্লেষণ ঘটায়, তাহলে ও কেন উদ্ভিদ হলো না? চলো তো এটা আমরা পড়ি। বলেছে ক্লোরোপ্লাস্টের উপস্থিতি। আমরা শিখেছি কিছুক্ষণ আগে, ক্লোরোপ্লাস্টের ভিতরে কি থাকে বলতো, সবুজ রঙের? মনে আছে? যেটার মাধ্যমে ও নিজের খাদ্য নিজে তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কি থাকে ক্লোরোপ্লাস্টে? একটা রঞ্জকের নাম। সবুজ বর্ণের রঞ্জক ছিল, মনে আছে এখনো? আচ্ছা, মনে না থাকলে আমি বলি, সেটার নাম হচ্ছে ক্লোরোফিল। এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। এটা খুব একটা ধরো আহ বেসিক একটা প্রশ্ন হতে পারে যে ক্লোরোফিল কি। এটা হচ্ছে একটা সবুজ ধরনের রঞ্জক। এটা হচ্ছে উদ্ভিদে থাকে। এই যে আমরা দেখলাম সবুজ
শৈবালে থাকে। এর মাধ্যমে হচ্ছে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে বা যার মধ্যেই ক্লোরোফিল থাকবে সে নিজের খাদ্য নিজে তৈরি করে। বলেছে যে ক্লোরোপ্লাস্টের উপস্থিতি এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপাদনের ব্যবস্থা থাকার জন্য সাধারণভাবে অনেক সময় আমরা শৈবালকে উদ্ভিদ বলি। এই যে দেখো আমি যখন ছোট ছিলাম তখন আমিও তোমাদের কিছু বলতাম। হ্যাঁ ম্যাম, ওই শৈবাল কেন উদ্ভিদ না আমি জানি। আমি ওই সার্ভারটা একটু স্লো মারতে হতো, আমি আরেকটা সার্ভারে কানেক্ট করি সেটার জন্য। ও আচ্ছা ঠিক আছে। তাহলে উম, এখন আমরা আগাই তাহলে। দেখো দেখো শৈবাল হচ্ছে উদ্ভিদের মতো সবুজ এবং নিজের খাদ্য নিজে তৈরি করে, তাহলে এটাকে আমরা অনেক সময় উদ্ভিদ ভাবি। যেমন খাল বিলের পাশে যখন স্যাঁতসেঁতে অংশটা দেখা যায় ওটা দেখলে মনে হয় কি এগুলো মনে হয় ছোট ছোট উদ্ভিদ, কিন্তু এটা কখনোই না। শৈবাল কখনোই উদ্ভিদ না কেন? এটাই আমাদেরকে প্রশ্ন করেছে। কেন দেখো তো, শৈবালের প্রকৃত উদ্ভিদ কোষের মতো অনেক কিছুই থাকে না। প্রকৃত উদ্ভিদ কোষে কি কি থাকে দুই তিনটা আমাকে বলতে পারলেই হবে, বলো তো কি কি থাকে? আমার তো মনে আছে যে তোমাদের কোষের একটা চ্যাপ্টার পড়ানো হয়েছে এর আগে, মনে আছে উদ্ভিদ কোষে কি কি আছে? মাইটোকন্ড্রিয়া। কোষ গহ্বর, নিউক্লিয়াস, গ- সাইটোপ্লাজম, হ্যাঁ, তারপরে ভেরি গুড। গলগি প্রচার, কোষ, ঝিল্লি, কোষগহ্বর, হ্যাঁ, কোষ রাইবোসোম। গহ্বর। প্লাজমিক জালিকা। হ্যাঁ, এন্ডোপ্লাজমিক জালিকা। ভেরি গুড, তোমরা খুব ভালো বলেছো। দেখো এমন অনেক কিছুই আছে যেটা শৈবালের নেই, কিন্তু একমাত্র আছে ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ ম্যাম আরেকটা হচ্ছে যে ক্লোরো ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম বলেছি যে উদ্ভিদ কোষের মতো অনেক কিছুই শৈবালে নেই। আহ যেমন উদাহরণ হিসেবে বলা যায় শৈবালের মূল কাণ্ড পাতা নেই। এটাই হচ্ছে প্রথম উদাহরণ। দেখো, তো শৈবাল আর একটা উদ্ভিদ যদি পাশাপাশি থাকে, একটা আম গাছ ধরলাম আর হচ্ছে খাল বিলের পাশে শৈবালকে, তাহলে এটাই ফার্স্টে মাথায় আসবে যে শৈবালের তো মূল কাণ্ড পাতা কিছুই নেই। এছাড়া আবার বলেছে যেটা খুবই ইম্পর্টেন্ট, দেখো কিছু শৈবাল দেখা যায় যারা আবার চলাফেরা করতে সক্ষম। এটা কিন্তু আমাদের আগের একটা পড়ার সাথে মিলে যাচ্ছে না? যারা চলাফেরা করে তাদেরকে আমরা কোন ধরনের প্রোটিস্ট বলেছি মনে আছে কারো? যারা চলাফেরা করে তারা প্রাণী, সুডোপোরো, ব্যাকটেরিয়া। হ্যাঁ, ভেরি গুড, তোমরা দুইজন খুবই ভালো আনসার দিয়েছো। তারা হচ্ছে প্রাণী সদৃশ প্রোটিস্ট, বা আরো স্পেসিফিক্যালি বললে হচ্ছে সুডোপোড, ফ্ল্যাজেলেট এবং সিলিয়েট। তারপর বলেছে যে একে তো শৈবালের কোনো মূল কাণ্ড পাতা নেই, তার উপর হচ্ছে এরা আবার মাঝে মাঝে চলাফেরাও করে। কিভাবে চলাফেরা করে? সেটা হচ্ছে ফ্ল্যাজেলার মাধ্যমে বা সুডোপোডের মাধ্যমে চলাফেরা করে, যা উদ্ভিদের বৈশিষ্ট্য নয়, তাই না? আমরা কি কখনো কোনো উদ্ভিদকে হাঁটতে দেখেছি, চলাফেরা করতে দেখেছি? না ম্যাডাম। অবশ্যই না। তাই বলেছে যে যদিও শৈবাল নিজেরা উদ্ভিদ না, এরা সম্ভবত উদ্ভিদের পূর্বপুরুষ ছিল। আচ্ছা ঠিক আছে, হয়তো এটা হতে পারে যে শৈবাল থেকে উদ্ভিদ যেমন প্রথম যে গাছটা সেটা হয়তো শৈবাল থেকে তৈরি হয়েছে এরকম। তাহলে এ পর্যন্ত কার কার ক্লিয়ার আমাকে বলো, তাহলে নেক্সট আমি আরো আগাবো। ব্যাকটেরিয়া আমরা কি কি পড়েছি এর আগে, বলো কি কি অণুজীবের নাম পড়েছি এতক্ষণ? ম্যাম অণুজীব, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে যে সুডোপোড, সিলিয়েট, ফ্ল্যাজেলেট আর শৈবাল পড়েছি। হ্যাঁ আচ্ছা, আমরা পড়েছি ব্যাকটেরিয়া, ছত্রাক। এর মাঝে কিন্তু অবশ্যই ছিল ছত্রাক, মনে রাখতে হবে, ব্যাঙের ছাতার মতো দেখতে, অথবা রুটি, বাসি রুটির উপর যেটা থাকে ওটা। তাহলে ছত্রাক পড়েছি, ব্যাকটেরিয়া পড়েছি। প্রোটিস্টের দুইটা ভাগ পড়েছি, একটা হচ্ছে প্রাণী সদৃশ আর একটা হচ্ছে উদ্ভিদ সদৃশ। প্রাণী সদৃশ হচ্ছে যারা প্রাণীর মতো, উদ্ভিদ সদৃশ হচ্ছে যারা অনেকটা উদ্ভিদের মতো কিন্তু পুরা উদ্ভিদ বা প্রাণী ডিটেক্ট বলা যাবে না। তাহলে প্রাণী সদৃশের উদাহরণ আমাকে গৌতম বলেছিল, আহ সুডোপোড, সিলিয়েট, ফ্লাজেলেট ইত্যাদি। উদ্ভিদ সদৃশ আমরা মাত্র শিখলাম শৈবাল, এবং আমরা এটাও শিখলাম যে শৈবাল কেন উদ্ভিদ না, এর মূল কাণ্ড পাতা নেই এবং এটি চলাফেরা করতে পারে। যে উদ্ভিদ সদৃশ প্রোটিস্ট হয়েও চলাফেরা করতে পারে। তোমাদের এই ব্যতিক্রম গুলো মনে রাখতে হবে। আমাদের কিন্তু আরেকটা ভাগ ছিল, সেটা ছিল যে কিভাবে মানে প্রোটিস্টের যে এই যে প্রাণীর মতো আচরণ করে, উদ্ভিদের মতো আচরণ করে। আরেকটা আছে ছত্রাকের মতো আচরণ করতে পারে। কিছু কিছু প্রোটিস্ট আছে যারা ছত্রাকের মতো আচরণ করে। আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম মনে হচ্ছে ছত্রাক যে পরভোজী। ম্যাম জি বলো। ছত্রাক
আহ আচরণ বলতে কি বোঝায় একটু বললে ভালো হতো। আচ্ছা, আমি এর আগে বলতেছি। আমাদের সাথে ছিল যে নরিন। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, ভেরি গুড। আমরা এখন বইয়ের আছি 64 পেজে। তুমি কি এই পেজে বের করেছো? 64 পেজ না ম্যাম। আচ্ছা, কাইন্ডলি একটু বের করো। জি। তুমি বের করা হলে আমাকে জানাও। আর ইন্দ্রনীল, তুমি কি বুঝতে পারোনি বলেছো? ম্যাম, ছত্রাকদর্শী আচরণ বলতে কি বোঝায়? আচ্ছা, ছত্রাক সদৃশ আচরণ বলতে বোঝায় যে ছত্রাকের মতো আচরণ করা। যেমন যেসব প্রোটিস্ট ধরো ছত্রাকের মতো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা হতে পারে ছত্রাক সদৃশ। এরকম যারা ছত্রাকের মতো আচরণ করে। মিস কয় পেজটা? 64। আচ্ছা, আহ নরিন বের করেছো? জি। ওকে, তাহলে আমরা আহ, যে এই পর্যন্ত তুমি আহ, যেখান থেকে ক্লাসে জয়েন করেছিলে সেখান থেকে কি কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ জি। আহ আচ্ছা, ঠিক আছে। তোমার হয়তো আগের কিছু পড়া মিস হয়ে যেতে পারে, তাই হয়তো বুঝতে সমস্যা হতে পারে। তুমি অবশ্যই রেকর্ডিং গুলা দেখে নিবা এবং নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই ওইখানে যদি কোনোটা বুঝতে সমস্যা হয় বা পড়েও বোঝা যাচ্ছে না এরকম হয়, অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে। ওকে। আচ্ছা, তো এখানে আজকের ক্লাস তুমি কোথা থেকে মানে দেখা শুরু করেছিলে আজকের ক্লাসটা? এই যে আমরা যে ছত্রাক শৈবাল এগুলো দেখেছিলাম, ওই যে স্যাঁতসেঁতে অবস্থায় থাকে, এই অংশগুলো কি তুমি দেখেছো? নওরিন, তুমি কি শুনতে পাচ্ছো? জি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমি না একটু তুমি এসে কি আহ আমি যে শৈবাল পড়িয়েছি শৈবাল, এই অংশটা তুমি কি দেখতে পেরেছিলে? না মিস। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি বলবো যে তুমি অবশ্যই রেকর্ডিংটা দেখে নিবে, কারণ এটা একটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমাদের চেনা জানার মধ্যে নেই, এই জিনিসগুলো আসলে বই পড়ে বোঝা একটু কঠিন। তো আমি বলবো তুমি রেকর্ডিং দেখলে অবশ্যই বুঝবে, আর না বুঝলে তো নেক্সট ক্লাসে আমি আসবোই, ইনশাল্লাহ আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে? জি। তাহলে আমি বলি তোমাদের সবার জন্য একটু, যে আমরা কি পড়ছি আসলে এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু প্রোটিস্ট পড়ছি। প্রোটিস্ট কি? প্রোটিস্ট হচ্ছে একটা অণুজীব। প্রোটিস্ট হচ্ছে আহ এই যে আমরা দেখেছিলাম প্রোটিস্ট কিছুক্ষণ আগে চুলের মতো। এই যে প্রোটিস্ট হচ্ছে এরকম এক একটা এক এক ধরনের চেহারা। হ্যাঁ, এক একটা এক এক ধরনের চেহারা। এটাই আমাদের বই শিখাচ্ছে যে কোনটা কোন ধরনের, কোনটার কাজ কিরকম। এই যে এগুলো হচ্ছে প্রাণীর মতো যে কিছু আছে প্রোটিস্ট, উদ্ভিদের মতো কিছু আছে, এবং আরেকটা আছে ছত্রাকের মতো। আমরা ছত্রাক বললেই সবার আগে যে উদাহরণটা মনে পড়ে সেটা হচ্ছে ব্যাঙের ছাতার মতো। তাহলে বলেছে যে আমরা আবার একটু কন্টিনিউ করি, যে কিছু প্রোটিস্ট আছে যারা ছত্রাকের মতো। আমরা দেখেছিলাম, মনে আছে, যে ব্যাঙের ছাতা, এটা যে সাদা রঙের হয়। তোমরা যারা রাস্তা ঘাটে দেখেছো তারাও বলতে পারবে যে ব্যাঙের ছাতা যে সাদা রঙের, মনে আছে? জি। হ্যাঁ, সেই রকম যারা সাদা রঙের ব্যাঙের ছাতা, ওরা তো নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারণ ওরা হচ্ছে ওদের ভিতর হ্যাঁ, ওরা পরভোজী। ভেরি গুড, অর্ঘ। ওরা হচ্ছে পরভোজী, ওদের মধ্যে কোনো ক্লোরোফিল নাই। তো এরকম ছত্রাকের মতো যেসব প্রোটিস্ট নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাদেরকেই বলা হয় ছত্রাক সদৃশ প্রোটিস্ট। ছত্রাক সদৃশ, সদৃশ মানে হচ্ছে মিল বোঝায়, যে যাদের মধ্যে ছত্রাকের মতো মিল আছে। যদি আমার আর তোমার মাঝে ছত্রাকের মতো মিল থাকতো তাহলে হতো ছত্রাক সদৃশ মানুষ, এরকম। তারপর বলেছে যে তারা উভয়ই পরভোজী, খাদ্যের জন্য এরা অন্য জীবের উপর নির্ভরশীল। ছত্রাকের মতো এদের কোষে কোষপ্রাচীরের উপস্থিতি আছে এবং এরাও স্পোর ব্যবহার করে প্রজনন অংশ নেয়। আচ্ছা, এটা আমি তোমাদের এক্সপ্লেন করছি, সমস্যা নেই। তারপর বলেছে ছত্রাক সদৃশ প্রোটিস্টের দুটি উদাহরণ হচ্ছে স্লাইম মোল্ড এবং জলীয় মোল্ড। আচ্ছা, এর আগে আমাকে বলো
যারা তখন ক্লাসে ছিল, অর্ঘ্য এবং ইন্দ্রনীল, নাজিহা, আমরা কি দেখেছিলাম ছত্রাকের যে ব্যাঙের ছাতার মতো যে অংশটা, সেখানে কি জমা থাকে? এটা থলের মতো অংশ। একটা ফলের মতো অংশ, ওটা হচ্ছে আহ, স্পোর থলিকা। ভেরি গুড, ভেরি গুড অর্ক। সেটার নাম ছিল স্পোর থলিকা। এবং আমরা বলেছিলাম যে মানি ব্যাগের মতো, মানি ব্যাগের ভিতর যেমন থাকে মানি, সেরকম স্পোর থলিকার ভিতর থাকবে স্পোর। এটাকে যেটা আমরা বাংলায় বলি, সেটা বাংলাটা কি? বাংলাটা হচ্ছে রেণু। রেণু। আমরা দেখেছিলাম, মনে আছে? আমরা যারা ফুল ফুল এগুলো খুব ভালো মতো একটু পর্যবেক্ষণ করে আমরা দেখবো ফুলের উপরে যেমন হলুদ কালার একটা আঠালো অংশ থাকে, সেটাকে বলা হয় রেণু। তো সেই রকম ছত্রাকের রেণু যে ওরকম হবে সেরকম না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, ছোট ছোট অংশ থাকে। তো এগুলো দিয়ে ভরা থাকে হচ্ছে ছত্রাক বা ব্যাঙের ছাতার ওই মাথাটা। এই মাথা যখন পেটে যায় তখন ওইগুলো বের হয়ে যায় এবং এর ফলে একটা ছত্রাক থেকে আরেকটা ছত্রাক তৈরি হয়। এভাবেই বলেছে যে ছত্রাকের মতো এই যেসব প্রোটিস্ট থাকে ছত্রাকের মতো, তারাও কিন্তু তাদেরও স্পোর থাকে বা রেণু থাকে, তোমাদের ইংলিশটা পড়লেই হবে, স্পোর থাকে। এর মাধ্যমে তারা প্রজননে অংশ নেয়। তাদের ওই মাথায় কোথায় থাকে সেটা বলা হয়নি, কিভাবে প্রজননে অংশ নেয় সেটা বলা হয়নি, সমস্যা নেই, এটা আমরা নেই। এর পরবর্তী শ্রেণীতে আরো ডিটেলস এ পড়বো। তো আমরা এখন এটা জানলাম যে আমরা 3 ধরনের প্রোটিস্ট পড়লাম। এটা আমাকে বলো, কে কে বুঝেছো? প্রাণী, উদ্ভিদ এবং ছত্রাক। জি ম্যাডাম, বুঝেছি। বুঝেছো? আমাকে কি একটা উদ্ভিদ প্রোটিস্টের উদাহরণ দিতে পারবে? জি ম্যাডাম। উদ্ভিদ উদ্ভিদ সদৃশ প্রোটিস্টের কি উদাহরণ দিতে পারবে আপনি, বলো তো? আচ্ছা ম্যাডাম, শৈবাল। ভেরি গুড। আচ্ছা, তাহলে ইন্দ্রনীল আমাকে এবার বলবে যে কেন শৈবাল হচ্ছে উদ্ভিদটা, এটা আমাকে বল। জি ম্যাম, আরেকবার বলবেন? আমি একটু আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো যে শৈবাল কেন উদ্ভিদ না? শৈবাল কেন উদ্ভিদ না? আহ শৈবাল জলজ সুকেন্দ্রিক এককোষী বা বহুকোষী জীব, যারা আহ, সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে। তাহলে এটা তো উদ্ভিদের মতো হয়ে গেল, ও তো উদ্ভিদের মতো খাদ্য তৈরি করলো, কিন্তু কেন উদ্ভিদ না এটা আমাকে একদম মানে ধরো এক কথা উত্তর এরকম দিতে হবে যে কেন উদ্ভিদ না। এই দুইটা কারণ আমাদের বই সুন্দর করে লিখে দিয়েছিল, বলো তো? কে বলতে পারবে আমাকে? অর্ঘ্য, ইন্দ্রনীল, কে বলতে পারবে? ম্যাডাম, ম্যাডাম শৈবালে উদ্ভিদের মতো হচ্ছে উদাহরণ, কোষের উদাহরণগুলো থাকে না, তাই শৈবাল উদ্ভিদ না হয়ে প্রোটিস্ট হয়। হ্যাঁ, ভেরি গুড, এটাও একটা উদাহরণ হতে পারে। নাজিহা, তুমি কি আরেকটা বলতে পারবে? এটা কেন আরেকটা কারণ যে শৈবাল উদ্ভিদ না হওয়ার কারণ? ম্যাম, আমি পারবো। আচ্ছা ইন্দ্রনীল বলো। শৈবাল কখনো সত্যিকার মূল, কাণ্ড ও পাতা সৃষ্টি করতে পারে না। আচ্ছা, এটা একটা সুন্দর উদাহরণ। নাজিহা, আরেকটাই বাকি আছে, সেটা বলো তো কেন, কারণটা মনে আছে? আমরা পড়েছিলাম যে শৈবাল যে চলাফেরা করে, এরকম একটা লেখা ছিল, মনে আছে কিছু? আচ্ছা, এই 3টা কারণে হচ্ছে আহ শৈবাল শ- উদ্ভিদ নয়। হ্যাঁ, শৈবাল উদ্ভিদ নয়। আচ্ছা, এরপরে আমরা পড়েছি ছত্রাক সদৃশ। এর মধ্যে আমরা পড়লাম যে ছত্রাকের মতো যেসব প্রোটিস্ট আছে তারা তারা হচ্ছে, যারা ছত্রাকের মতো তারা হচ্ছে পরভোজী এবং তারা হচ্ছে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। এরপর বলেছে যে তাদেরও স্পোর থাকে, এর মাধ্যমে তারা প্রজননে অংশগ্রহণ করে। এরপর দুটো উদাহরণ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে স্লাইম মোল্ড এবং জলীয় মোল্ড। তাহলে চলো আমরা স্লাইম মোল্ডও দেখি, জলীয় মোল্ডও দেখি। এই যে দেখো তোমাদের সামনে আছে স্লাইম মোল্ড।
আমাদের ডে টু ডে লাইফে দেখা সম্ভব না আসলে, এটা হচ্ছে একটু বন জঙ্গলে দেখা যায়। দেখেছো কেমন হলুদ রঙের কেমন একটা ছত্র, মানে একদম ছড়াই ছিটায় আছে। হ্যাঁ ম্যাম। হুম, এটাকে বলা হয় হচ্ছে, কি বললাম আমি বলো তো? স্লাইম মোড। ভেরি গুড, স্লাইম মোল্ড। তাহলে এরপরে আমরা দেখবো এখন, সেটা হচ্ছে জলীয় মোল্ড। চলো তো দেখি জলীয় মোল্ড কিরকম দেখতে। স্লাইম মোল্ড এবং জলীয় মোল্ড এই দুটোই হচ্ছে আমাদের ছত্রাক সদৃশ প্রোটিস্টের উদাহরণ। আচ্ছা ঠিক আছে, জলীয় মোল্ডের ভালো ভালো ছবি কোথায় গেল? দাঁড়াও। তোমাদেরকে আমি জলীয় মলের ছবিটা আমি 5 মিনিট পরে দেখাচ্ছি। এর আগে তাহলে আমরা আরেকটু আগে নিই। হ্যাঁ আসলে ছবিটা এখানে আসছে না আর কি। তাহলে আমরা এটা বলতে পারি যেসব মোল্ড জলে থাকে, জলে বলতে কি একদম আমাদের খাল বিলে থাকতে পারে, নট সো শিওর, বাট অবশ্যই সমুদ্র, বড় বড় নদীতে অবশ্যই থাকবে মোল্ড। এই মোল্ড হচ্ছে, মোল্ড এবং ফ্লাই মোল্ড এগুলো কি হয়, এগুলো যদি আমাদের সংস্পর্শে আসে, ধর আমাদের দেহের সংস্পর্শ, তাহলে আমাদের অনেক রোগ হয়। হ্যাঁ, চর্মজাতীয় রোগ আমরা বলতে পারি এইসব এর জন্য। তাহলে আমরা শিখলাম যে প্রোটিস্ট হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে প্রাণী সদৃশ, একটা হচ্ছে উদ্ভিদ সদৃশ, এবং লাস্ট এটা ছিল ছত্রাক সদৃশ। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে এরপরে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ভাইরাস। বলো এ পর্যন্ত ক্লিয়ার কিনা? নরিন তুমি কি আহ আমি যা পড়েছি বুঝতে পারছো? জি ম্যাম। ভেরি গুড। তাইলে আমরা চলো আরেকটু আগাই ভাইরাস নিয়ে। বলো তো ভাইরাস কি? ভাইরাস সব সবসময় তোমাদের মাথায় কি আসবে? ভাইরাস কি? ভাইরাস কি একটা জড় নাকি জীব? এটা আমাকে ভাইরাস কি একটা জীব, মানে জড় পদার্থ নাকি জীব? ছেড়ে যাচ্ছে যখন মিজান সশস্ত্র গ্রেপ্তার হয়েছে সেখানে একটি বিশ্ব ডাকাতির চেষ্টায় গুলি চালায় জানিয়েছে এবিসি নিউজ অনুসারে ওয়ার্ল্ড বেসিক কোম্পানি এক্সেস এক্সটেন্ডেসিও যারা সুনাম জামশেদ মিত্রা ফরিদার পাওয়ার থেকে জানানো হয়েছে এক নম্বর সরি, আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আমার একটু নেট প্রবলেম করেছিল। আমরা যেখানে ছিলাম আবার স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে আমাকে তোমাদের অ্যান্সার দিতে হবে। এটা খুবই মজার একটা প্রশ্ন, সেটা হচ্ছে বলো ভাইরাস কি জড় পদার্থ নাকি জীব পদার্থ? কে আমাকে বলবে এটা? অর্ঘ্য, নওরিন, নাসিহা এবং ইন্দ্রনীল, বলো তো আমাকে। ম্যাডাম ভাইরাস তো হলো সরাসরি রোগ, তাহলে এটা নিশ্চয় জীব জীব হবে। আচ্ছা, এটা একটা হতে পারে। আর কেউ আরো অ্যান্সার শুনতে চাই, এরপর আমি বলতেছি এটা কি জীব নাকি জড়। নাও। ম্যাম ভাইরাস হচ্ছে এমন একটা জীব যেটা শুধু রোগ প্রতিরোধের এই রোগ প্রতিরোধের মধ্যে জীবন নির্বাহ করে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ভাইরাসের সংজ্ঞা হতে পারে, কিন্তু ভাইরাস কি জড় না জীব? এটা কিন্তু এখন কেউ বলেনি। নওরিন বলো, তোমার কি মনে হয়? আচ্ছা, তোমরা তোমাদের কিন্তু রেসপন্স করতে হবে, না হলে তো আমি বুঝবো না তোমরা কি আমার ক্লাসে আছো নাকি না। ম্যাডাম এটা কি জীব? আচ্ছা, তোমার কাছে মনে হচ্ছে জীব, তাহলে নাজিহা তুমি বলো। বলো তো তোমার কি মনে হয় ভাইরাস কি জড় পদার্থ নাকি জীব পদার্থ? জীব। আচ্ছা ঠিক আছে,
অনেকেরই মনে হচ্ছে জিম। আমি বলি এটা হচ্ছে খুবই মজাদার, কারণ ভাইরাস যখন পরিবেশে থাকে, ধরো তোমার দেহে এখন কোনো ভাইরাস নেই, আলহামদুলিল্লাহ আমরা সুস্থ। তো সেই ক্ষেত্রে ভাইরাস যখন পরিবেশে ছড়াই ছিটে আছে, সেই ক্ষেত্রে ভাইরাসকে আমরা বলবো জড় পদার্থ, কারণ কারো কোনো ক্ষতি হচ্ছে না, আমরা তো দেখতেও পাচ্ছি না, কারো কোনো ক্ষতি হচ্ছে না, তার মানে ও জড় পদার্থ। কিন্তু আমার বা তোমার দেহে যখন এটা প্রবেশ করে, তখন কি লেভেলের যে মানে আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন তো অবশ্যই আমরা বলবো যে এটা একটা জীব পদার্থ, কারণ ভাইরাস একটা থেকে আরেকটা অনেক খুব দ্রুত বংশবৃদ্ধি করে, তাই আমরা অনেক অসুস্থ হয়ে যাই। তো সেই ক্ষেত্রে আমরা বলবো ভাইরাস জীবও না জড়ও না, মানে ভাইরাস হচ্ছে ভাইরাস, এমনটাই। তাই এটা দুটো অবস্থায় দেখা যায়, জড় অবস্থা দেখা যায় যখন এটা পরিবেশে থাকে, জীবের মতো বৈশিষ্ট্য দেখা যায় যখন এটা কোনো দেহে প্রবেশ করে, অবশ্যই কোনো দেহে প্রবেশ করতে হবে, না হলে হবে না। ক্লিয়ার? জি ম্যাডাম। ওকে, তাহলে এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস থাকবে। নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা এর আগে যা পড়ানো হয়েছিল সব পড়ে আসবে, আমরা ইনশাল্লাহ ভাইরাস থেকে শুরু করব। আর নরিন, তোমার যেহেতু এটা নিউ ক্লাস ছিল, নরিন, অর্ঘ্য, তোমরা হচ্ছে একটু রিভাইজ করে আসবে আগের পড়া, এবং কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে? আচ্ছা জি ম্যাডাম। ভেরি গুড। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।